আজকে ইম্পর্টেন্ট একটা টপিক পড়বো, সেটা হচ্ছে আয়োডোফর্ম বিক্রিয়া। এটা আমাদের পড়তে পারে, আয়োডোফর্ম রিয়াকশন। আচ্ছা, এটা আমরা অ্যালডিহাইড চ্যাপ্টারেও পড়বো, প্লাস অ্যালকোহল চ্যাপ্টারের মধ্যেও পড়বো এটা। আচ্ছা, আয়োডোফর্ম, একে আমরা আরেকটা বলতে পারি অর হ্যালোফর্ম। আয়োডোফর্ম ওর আমরা বলতে পারি হ্যালোফর্ম। স্যার, আয়োডোফর্ম বা হ্যালোফর্ম কি দিয়ে করা হয়? না, নামটা শুনেই মনে হচ্ছে হ্যালোজেন থাকবে, প্লাস এখানে যে কোনো বেস থাকবে। সেটা হতে পারে কেওএইচ হতে পারে, অর NaOH হতে পারে, আবার কখনো কখনো CaOH এর হোল্ডও নিতে পারি। বেস হলেই হবে। নেক্সট, যেটা আমরা অ্যালকোহল নেব, এই অ্যালকোহলের কন্ডিশন হচ্ছে এই অ্যালকোহলের মধ্যে মিথাইল, এই পার্টটা তো থাকবে CH3 গ্রুপ, CH3 CHOH, এই গ্রুপটা যেন মাস্ট থাকে। যে সমস্ত অ্যালকোহলের মধ্যে এই গ্রুপটা আপনি দেখতে পাবেন, তারা এই আয়োডোফর্ম পজিটিভ টেস্ট দেবে, হ্যালোফর্ম পজিটিভ টেস্ট দেবে। পজিটিভ টেস্ট, পজিটিভ টেস্ট বলতে কি, আয়োডোফর্ম বা হ্যালোফর্ম তৈরি হবে। এই যে আমরা আয়োডোফর্ম বা হ্যালোফর্মের কথা বলছি, স্যার এর ফর্মুলা কি আয়োডোফর্মের? না, আয়োডোফর্মের ফর্মুলা হচ্ছে, বা হ্যালোফর্মের ফর্মুলা CH3। এটা হচ্ছে আয়োডোফর্ম, আয়োডিন আছে বলে। আর হ্যালোফর্মের ফর্মুলা হচ্ছে আপনার CHX3। তিনটে হ্যালোজেন থাকবে, একটা কার্বন আর একটা হাইড্রোজেন। এটা হচ্ছে আপনার হ্যালোফর্ম। আর তিনটে আয়োডিন আছে বলে একে আমরা নাম বলছি আয়োডোফর্ম। তাহলে ক্লোরিন থাকলে হবে ক্লোরোফর্ম, আর ব্রোমিন থাকলে হবে ব্রোমোফর্ম। এবার যে সমস্ত যৌগের মধ্যে, মানে অ্যালকোহলের মধ্যে আপনি এই গ্রুপটা দেখতে পাবেন, তাদের মধ্যেই আপনি এই বিক্রিয়াটা করতে পারবেন। তো পরীক্ষায় এখান থেকে যেটা বেসিক কোশ্চেন দেয়, প্রচুর পরীক্ষায় কোশ্চেন থাকে, যে নিচের কোন অ্যালকোহলটি হ্যালোফর্ম বিক্রিয়া বা আয়োডোফর্ম বিক্রিয়ায় পজিটিভ টেস্ট দেবে বা দেবে না, এরকম কোশ্চেনটাই পড়ে। দেখুন, যেটা প্রায় ভুল হয়, CH3 CH2 OH দেয়া থাকলো আপনাকে, অনেকে বলবে স্যার এই কম্পাউন্ডটার মধ্যে এই গ্রুপটা কি আদৌ আছে? বলতে পারবেন যে এই যৌগটা আয়োডোফর্ম বা হ্যালোফর্মে পজিটিভ টেস্ট দিতে পারবে কি? এটা অবশ্যই আয়োডোফর্ম টেস্ট দেবে, কারণ দেখুন আপনি এটাকে ভেঙে লেখেন, CH3 CH, OH-টা নিচে আসুন রাখুন, আর এখানে আপনি H দিয়ে দেন, তাহলে অবশ্যই আপনি এর মধ্যে এই গ্রুপটা কিন্তু পেয়ে যাচ্ছেন। দেখুন, এমনি নর্মাল দেখে কিন্তু মনে হবে না কখনো যে এই গ্রুপটা আছে বলে, বাট রয়েছে এখানে। মানে এইদিকে যে যে বন্ডটা ফাঁকা রেখেছি, এইটা আপনার যে কোনো গ্রুপ থাকতে পারে, এনি গ্রুপ, অর হাইড্রোজেন থাকতে পারে, যে কোনো সিস্টেম থাকতে পারে। আমার এইদিকের CH3 CH OH গ্রুপ থাকলেই হবে। তাহলে এই গ্রুপটা থাকলে আমাদের কি বিক্রিয়া হবে বললাম? আয়োডোফর্ম বা হ্যালোফর্ম টেস্ট বিক্রিয়া হতে পারে। আচ্ছা, এবার আপনাকে কোশ্চেন দেওয়া হবে, এই যে CH3 CHOH, এর সাথে যে আর গ্রুপটা থাকবে, যেটা থাকলো, এইটার সাথে আমাদের হ্যালোফর্ম হবে বা আয়োডোফর্ম হবে, হওয়ার পরে কি প্রোডাক্ট হবে সেটা কি? না, দেখুন আপনার যে এই যে কার্বনটা, এটা দিয়েই আপনার আয়োডোফর্মটা তৈরি হবে, CH3। এটা আপনাকে ভালো করে বুঝতে হবে, এই কার্বনটা এর মধ্যে থাকবে। আর বাকি যে সিস্টেমটা, এটা কি হবে? না, এটা পুরোপুরি জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিড, যেহেতু এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েছি, তার সোডিয়াম সল্ট, অর্থাৎ RC+O, এটা আমাদেরকে দুটোই মনে রাখতে হবে, Na+। তাহলে এই দিকের পার্টটার কি হয়ে গেল? এটা পুরোপুরি জারিত হয়ে গেল, এটা হবে জারণ প্রসেস। আর এই দিকটা আপনার হয়ে গেল আয়োডোফর্ম বা হ্যালোফর্ম তৈরি করলো। বলুন, সবাই নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে? হুম, বলুন। হ্যাঁ, যেটা কিটো, হ্যাঁ, কিটো মিথাইল, যেটা ওটা অ্যালডিহাইডের কন্ডিশন, অ্যালডিহাইড বা কিটোনের মধ্যে আমরা পাবো। আর অ্যালকোহলের মধ্যে আপনি এটাই পাবেন। না, আর কোনো গ্রুপের ক্ষেত্রে হয় না।
আপনাকে কিন্তু দুটোই মনে রাখতে হবে, এটাও মনে রাখতে হবে, এটাও মনে রাখতে হবে, দুটোই পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। নেক্সট পরের পার্টে চলে আসি। আমরা আগের দিন লুকাস বিকারকের কথা পড়িনি, তাই তো? লুকাস বিকারক, না না, আমি ইথানলটা দেখালাম কারণ ইথানলটা বেশি ভুল হয় বলে। আপনার যে সমস্ত অ্যালকোহলে এই গ্রুপটা থাকবে সেখানেই বিক্রিয়া দেখাবে। এই আর গ্রুপটা লিখেছি দেখুন, এই আর গ্রুপটা আপনার যে কোনো আর গ্রুপ, আপনি অন্য কোনো মিথাইল দিন, অন্য কোনো বেনজিন নিয়ে আসুন, যে কোনো গ্রুপ আসলেই হবে। যদি আপনাকে এরকম একটা সিস্টেম দেওয়া হয়, সাপোজ ধরুন বেনজিন থাকলো, এদিকে আপনার সিএইচ ওএইচ সিএস3 থাকলো, তাহলে এর মধ্যেও বিক্রিয়া হবে। আপনার তো কন্ডিশন তো পেয়ে গেছেন আপনি, বুঝতে পেরেছেন? চলুন, কোন হাইড্রোজেনগুলো বলুন? ওগুলো সব জারিত হয়ে যাবে, এগুলো সব পার্টগুলো জারিত হয়ে যাবে, আপনি জল হয়ে বাদ দিয়ে দিতে হবে। আপনার এই যে মিথাইল গ্রুপটা যেটা দেওয়া আছে, এই যে মিথাইল গ্রুপটা, এটা কেবলমাত্র আয়োডো ফর্মে যাবে, এই যে কার্বনের মধ্যে যাচ্ছে দেখুন। আর এর পুরো পার্টের মধ্যে আপনার যতগুলো কার্বন থাকবে, যাই থাক, আপনার একটা কার্বন, এই কার্বনটা জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিড হবে। লুকাস বিকারক দেখুন, লুকাস বিকারক কি? এটা হচ্ছে আপনার অনার্দ্র ZnCl2 প্লাস গাঢ় HCl, এর মিশ্রণকে বলা হয় লুকাস বিকারক। এটা আমাদের পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে যে লুকাস বিকারক নিচের কোনটি, এটা জিজ্ঞেস করে। এবার এই লুকাস বিকারক দিয়ে আমরা কি করি, না এটা দিয়ে আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি যে অ্যালকোহল, এদেরকে আমরা পৃথকীকরণ করি। পৃথকীকরণ, সেপারেশন করব। কিভাবে হয় সেটা, না যেটা 1 ডিগ্রি অ্যালকোহল, সাপোজ একটা আমি এক্সাম্পল নিলাম, CH3 CH2OH, এটা হচ্ছে আমাদের ইথানল। এই ইথানলটাই হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। তো এর সাথে যদি আমরা এই লুকাস বিকারক, সংক্ষেপে লিখছি LR, লুকাস রিয়েজেন্ট দিলে কি হয়, না এটা সাধারণ উষ্ণতায় কোনো বিক্রিয়া হয় না, কারণ লুকাস এখানে কার্বোক্যাটায়ন দিয়ে বিক্রিয়া হয়, এটা তো লেস রিঅ্যাক্টিভ। তো এর কারণে এখানে সাধারণ উষ্ণতায় বিক্রিয়া হয় না। যখন এখানে কিছুটা তাপমাত্রা বাড়ানো হয় তখনই বিক্রিয়া হতে শুরু করবে, তার আগে বিক্রিয়া হবেই না। আচ্ছা, পরে চলে আসুন, যদি আমরা 2 ডিগ্রি অ্যালকোহল নিই, 2 ডিগ্রি অ্যালকোহল, যেমন একটা উদাহরণ নিলাম, CH3 CHOH অ্যান্ড CH3, এটা নিলাম। তো এতে যখন আমরা লুকাস রিয়েজেন্ট দেব, তখন এর রিঅ্যাক্টিভিটি 1 ডিগ্রি থেকে কিছুটা বেড়ে গেল। তাহলে এখানে কি হবে, এখানে আপনার কিছুটা সময় লাগে, 5 থেকে 7 মিনিট পর, বলুন বলুন, আমি শুনতে পাচ্ছি, বলুন। আমি শুনতে পাচ্ছি, বলুন। হুম, হুম। আপনি এই গ্রুপটা দেখতে পেলেই হবে, সেই অ্যালকোহলের যাই নাম হোক। হুম, এটা থাকলেই হবে, অবশ্যই। সেটা যেমন করে হোক, এই যে আমি এটা লিখেছিলাম, তো এটাও দেবে, এটাই তো আইসোপ্রোপাইল অ্যালকোহল বলছেন।
এটা দেবে অবশ্যই। তাহলে দেখুন এই যে অ্যালকোহলটা, এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল। তো এটা 5 থেকে 7 মিনিট পর অধঃক্ষেপ পড়বে। অ্যাকচুয়ালি স্যার অধঃক্ষেপটা কার হয় না, দেখুন এই যে লুকাস বিকারক দিচ্ছিলাম আমরা, ZnCl2 আর গাঢ় HCl দিচ্ছিলাম, অ্যাকচুয়ালি বিক্রিয়াটা কার সাথে হয় না, এই OH-টার জায়গায় আপনার Cl চলে আসে। তাহলে যৌগটা আসবে আপনার CH3CH, এখানে Cl আসে আর এটা CH3 হয়। এবার এই যে এটা হ্যালো অ্যালকেন তৈরি হলো, এই হ্যালো অ্যালকেনগুলো জলে অদ্রাব্য হয়, জলে অদ্রাব্য, সহজে দ্রবীভূত হয় না। এই অদ্রাব্য হলেই কি হবে, অধঃক্ষেপ্ত হবে। তো এই অধঃক্ষেপটা পড়তে সময় লাগে কতটা, 5 থেকে 7 মিনিট সময় লাগে। অ্যালকোহলগুলো জলীয় দ্রবণে দ্রাব্য, জলে দ্রাব্য, কিন্তু এই হ্যালো অ্যালকেনগুলো জলে দ্রাব্য হয় না, কারণ ওরা হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে না সহজে। এবার চলে আসুন 3 ডিগ্রি অ্যালকোহলের কথায়। একটা উদাহরণ আমরা নিয়ে নিচ্ছি, টার্ট বিউটাইল অ্যালকোহল, CH3OH। তো এখানে যদি আমরা লুকাস রিয়েজেন্ট দিই, তাহলে কি হবে, এখানে অধঃক্ষেপটা তৎক্ষণাৎ ইমিডিয়েটলি পড়বে, ইমিডিয়েটলি পিপিটি ফর্ম করবে, অধঃক্ষেপ তৈরি হয়। কেন ইমিডিয়েটলি হয়, অ্যাকচুয়ালি প্রতিটা বিক্রিয়ার মেকানিজম হচ্ছে SN1 স্টেপ, মানে কার্বোক্যাটায়ন তৈরির মাধ্যমে যায়। আমি যদি এই স্টেপটা আপনাকে দেখাই একটু ছোট করে, তাহলে মনে রাখতে সুবিধা হবে আপনাদের। আপনার এর মেকানিজম পড়তে হবে না, কিন্তু দেখুন কিভাবে হয়। এইটা ছিল আপনার অ্যালকোহল, আমি ওখানে HCl দিয়েছিলাম, ওর থেকে আপনি H+টা নিয়ে চলে আসবেন, দিলে এই যে প্রোটনটাকে এ অ্যাটাক করতে যায়, আপনার এখানে যৌগটা তৈরি হবে CH3 CH3, এটা হয়ে যায় OH2 প্লাস। পরবর্তী স্টেপে এটা জল হয়ে অপসারিত হয়ে যায়। তাহলে পড়ে থাকবে কি আপনার যৌগটা, কার্বোক্যাটায়ন পড়ে থাকবে। তাহলে প্রতিটা ক্ষেত্রেই এই স্টেপটা হবে। তাহলে এবার এটা যেহেতু 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এখানে 9টা হাইপার কনজুগেশন রয়েছে। আপনি যে এই যে 2 ডিগ্রি থেকে যেটা হতো, আপনার 2 ডিগ্রি থেকে কি কার্বোক্যাটায়ন আসতো বলুন তো, এখান থেকে কার্বোক্যাটায়নটা আসবে, এর মাথায় প্লাস, এটা CH3 হবে। আপনি দুটোকে কম্পেয়ার করুন তো কোনটা স্থায়ী হবে। এটাতে আপনার আছে 6টা হাইপার কনজুগেশন, আর এটাতে আছে আপনার 9টা হাইপার কনজুগেশন, তাহলে কোনটা স্থায়ী হবে, অবশ্যই এটা স্থায়ী হবে, 9টা। তো এটা স্থায়ী হয় বলে এর বিক্রিয়া ফাস্ট হয়, এই জন্য তৎক্ষণাৎ অধঃক্ষেপ, ইমিডিয়েটলি অধঃক্ষেপ পড়ে। আর যেহেতু এর 2 ডিগ্রি এই যে কার্বোক্যাটায়নটা হয়েছে, এখানে 6টা হাইপার কনজুগেশন হয়, তাই স্থায়িত্ব কম হয়, তাই কিছুটা সময় লাগে অধঃক্ষেপ পড়ার জন্য। বুঝতে পেরেছেন? এত মেকানিজম নাও মনে রাখলেও এটুকু মনে রাখবেন, 3 ডিগ্রি অ্যালকোহলের সক্রিয়তা বা অ্যাক্টিভিটি বেশি হওয়ার জন্য তৎক্ষণাৎ অধঃক্ষেপ পড়ে, 2 ডিগ্রির ক্ষেত্রে কিছুটা কম সক্রিয়তা, সেই জন্য 5 থেকে 7 মিনিট সময় লাগে। আর যেটা 1 ডিগ্রি অ্যালকোহলের কথা বললাম, সেটা তো অ্যাক্টিভিটি একেবারেই কম, আপনি যদি কার্বোকেটান তৈরি করেন, এর স্থায়িত্ব সব থেকে কম হবে, তাহলে এটার সাধারণ উষ্ণতায় কোনো বিক্রিয়া হয় না। যদি আমরা টেম্পারেচার ইলিভেট করি, টেম্পারেচার বৃদ্ধি ঘটানো হয়, তখন সেখানে অধঃক্ষেপ পড়বে। তাহলে এই হচ্ছে আমাদের লুকাস বিকারক, যেটা দিয়ে আমরা 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি অ্যালকোহলকে পৃথক করতে পারবো। তো এই টপিকগুলো আগের দিন আমাদের বলা হয়নি, তাই আজকে আমি এই টপিকটা বলে দিলাম। চলুন পরের টপিকে যাওয়া যাক। এরপর আমরা পড়বো, হ্যাঁ বলুন। অবশ্যই অবশ্যই, এই জন্য তো পুরো কেমিস্ট্রি জুড়ে কার্বোক্যাটায়নটা খুব ভালো করে পড়তে হবে। যেমন SN1 বিক্রিয়ায় পড়েছিলাম, কার্বোক্যাটায়ন সর্বত্রই আছে আপনার। জুতো বিক্রিয়ায় পড়েছি কার্বোক্যাটায়ন। হ্যাঁ বলুন। ওটা আপনাদের অতটা লাগবে না, শুধু মনে রাখুন সাধারণ উষ্ণতায় টেম্পারেচার দিলে বিক্রিয়া, মানে সাধারণ উষ্ণতায় বিক্রিয়া হয় না, টেম্পারেচার দিলে হয়। কারণ টেম্পারেচার কতটা বাড়ালে বিক্রিয়া হবে, মানে কোন টেম্পারেচার আমাদের লিমিটিং টেম্পারেচার, কার ওভার হবে, এগুলো জানার আমাদের কোনো দরকার নেই। জাস্ট এলিভেট করলে টেম্পারেচার হয়, এটুকুই মনে রাখুন।
আচ্ছা, নেক্সট পরের প্রসেস যাই। পরের যে প্রসেস আছে, কিছু ইন্ডাস্ট্রিয়াল মেথড আছে আমাদের, কমার্শিয়াল প্রসেসে আমরা কিছু অ্যালকোহল তৈরি করতে পারি। এই প্রসেসগুলো পরীক্ষায় কিন্তু আমাদের পড়তে পারে ছোট ছোট জায়গায়। কিছু স্টেটে, যেমন ইউপি স্টেটে একবার কোশ্চেনটা কিন্তু দিয়েছিল। যেমন এই বিক্রিয়াটা CO+H2, এটাকে আমরা একসাথে কি বলি? ওয়াটার গ্যাস বলি। ওয়াটার গ্যাস। এই যে ওয়াটার গ্যাস, এখানে যদি আমরা এই রিয়েজেন্টগুলো মনে রাখতে হবে, কিউপ্রিক অক্সাইড, জিঙ্ক অক্সাইড প্লাস Cr2O3, এই পার্ট যদি আমরা সংমিশ্রণ করে দিয়ে দিই এবং টেম্পারেচার একেবারে মনে রাখতে হবে তার কোনো মানে নেই, তাও বলে দিচ্ছি, টেম্পারেচার একটু বেশি লাগবে আর প্রেসারটা মোটামুটি 300 অ্যাটমসফিয়ারের কাছাকাছি যদি আমরা দিই। আর এখানে বিজারিত করব, হাইড্রোজেন যোগ করব। দিলে কি হয়? এখানে আমরা মিথানল তৈরি করতে পারি। তো এইটা ওদের পরীক্ষায় জিজ্ঞেস করেছিল। এখানে কোশ্চেনটা কি দেওয়া ছিল? প্রথমের এই সমস্ত পার্টগুলো দেওয়া ছিল, এই পার্টগুলো রিয়েজেন্টও দেওয়া আছে, বিকারকও দেওয়া ছিল, আপনাকে প্রোডাক্ট বের করতে হয়েছিল। অপশান দেওয়া ছিল ইথানল, মিথানল, প্রোপানল, বিউটানল, এগুলো অপশান দেওয়া ছিল। মানে স্পেসিফিক আপনাকে এই বিক্রিয়া মনে রাখতে হবে। এই যে ওয়াটার গ্যাস, এমনকি পরীক্ষাতে আপনাকে ওয়াটার গ্যাস কি সেটাও জিজ্ঞেস করতে পারে। কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাসের যে মিশ্রণ তাকে বলা হয় ওয়াটার গ্যাস। এই পুরোটাকেই বলা হয় ওয়াটার গ্যাস। আচ্ছা, নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, যেমন স্টার্চ। আমরা স্টার্চ থেকে, স্টার্চের সংকেত কি বলুন তো? C6H10O5 এর হোল N, এটাকে আমরা কোথায় স্টার্চ বলি, N সংখ্যক থাকে এখানে স্টার্চ। তো এই স্টার্চকে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি তাহলে এখান থেকে আমরা মল্টোজ পাই। এবার এই মল্টোজকে যদি আমরা মল্টেজ উৎসেচক দিয়ে দিই, মল্টেজ উৎসেচক দিই, এনজাইম দিলাম, তাহলে এখান থেকে আমরা 2 অণু গ্লুকোজ পাই। আচ্ছা, এবার এই যে গ্লুকোজ পেলাম, এই গ্লুকোজকে যদি আমরা জাইমেজ উৎসেচক দিই, এই উৎসেচকগুলোর কথা পরীক্ষায় আমাদের জিজ্ঞেস করতে পারে। এটা আমাদের বায়োমলিকুল চ্যাপ্টারে রয়েছে, জীবনসমূহ টপিকে, সেখানেও পড়তে হবে। যদি দেওয়া হয় তখন এখান থেকে আমরা ইথানল পাই, C2H5OH। এই যে চেন রিয়াকশনটা, অর্থাৎ স্টার্চকে আমরা আদ্র বিশ্লেষণ করলে মল্টোজ পাচ্ছি। এখানে একটা উৎসেচক লাগে, এটা হচ্ছে ডায়াস্টেজ লাগে। এই উৎসেচকগুলোর কথা আমাকে স্টেপ ওয়াইজ মনে রাখতে হবে। মল্টোজ পাবো, মল্টোজ থেকে, মল্টোজ হচ্ছে একটা ডাইস্যাকারাইড আর আপনার স্টার্চ হচ্ছে একটা পলিস্যাকারাইড। এর মধ্যে একাধিক এন, এই যে এন লেখা আছে না, এন সংখ্যক মল্টোজ দিয়ে গঠিত হয়। আবার মল্টোজ কি দিয়ে গঠিত হয়? 2 অণু গ্লুকোজ দিয়ে গঠিত হয়। তাহলে আমরা এখান থেকে বায়োমলিকুলস যে একটু টপিক জানতে চাই, তাহলে এটা হচ্ছে আপনার পলিস্যাকারাইড। পলি মানে অনেক, অনেকগুলো স্যাকারাইড বা কার্বোহাইড্রেট এর মধ্যে রয়েছে। মল্টোজ হচ্ছে আপনার ডাইস্যাকারাইড। আর যেটা গ্লুকোজ, এটা হচ্ছে আপনার মনোস্যাকারাইড। মানে একে ভাঙলে আর আপনি কিছু পাবেন না, কোনো কার্বোহাইড্রেট পাবেন না। একে আমরা জাইমেজ দিলে ইথানল পাচ্ছি, ইথানল তো আর কার্বোহাইড্রেট নয়, তাই এটাকে আমরা বলছি মনোস্যাকারাইড। এগুলো একটু জানতে হবে। আর এখানে যে উৎসেচকগুলোর কথা বললাম, ডায়াস্টেজ, মল্টেজ আর জাইমেজ, এগুলো মনে রাখতে হবে। নেক্সট আরেকটা পার্ট আমরা পড়বো, এটা গেল স্টার্চ দিয়ে পড়লাম আমরা। আরেকটা টপিক আছে এখানে, সুক্রোজ থেকেও আমরা করতে পারি। কিভাবে করব আমরা? যেটা ক্যান সুগার বলা হয়, সুক্রোজ, এর সংকেত কি? C12H22O11। এই সুক্রোজকে যদি আমরা ইনভার্টেজ উৎসেচকের সংস্পর্শে, ইনভার্টেজ, এই উৎসগুলোর নাম কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, দিয়ে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি তাহলে আমরা গ্লুকোজ পাই, গ্লুকোজ। আর কি পাই? ফ্রুক্টোজ পাই।
গ্লুকোজ আর ফ্রুক্টোজের সংকেত কিন্তু একই। আমরা যখন ওই চ্যাপ্টারটা পড়বো, বায়োমলিকুলস চ্যাপ্টার, সেখানে আপনি দেখতে পাবেন এদের মধ্যে ডিফারেন্স কি। গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6, ফ্রুক্টোজের সংকেত হচ্ছে C6H12O6। আপনার এর মধ্যে থাকে অ্যালডিহাইড গ্রুপ থাকে, আর ফ্রুক্টোজের মধ্যে কিটোন গ্রুপ থাকে, কিটো গ্রুপ থাকে এর মধ্যে। এটা ডিফারেন্স। তাহলে সুক্রোজ কি ধরনের স্যাকারাইড হয় বলুন তো? যেহেতু দুটো আমরা পাচ্ছি মনোস্যাকারাইড, তাহলে একে আমরা বলবো ডাইস্যাকারাইড। তাহলে এখানে উৎসেচকগুলোর কথা আমরা কি কি পড়লাম দেখুন। এখানে পড়েছি শুধুমাত্র ইনভার্টেজ লাগে। আগের ক্ষেত্রে মল্টেজ ছিল, জাইমেজ ছিল, আর ডায়াস্টেজ ছিল। এবার দেখুন, এই যে আমরা গ্লুকোজ পেলাম এখান থেকে আর ফ্রুক্টোজ পেলাম, এবার আপনি গ্লুকোজ বা ফ্রুক্টোজ দুটো ক্ষেত্রেই আপনি, এই দুটো ক্ষেত্রেই যে কোনো একটার ক্ষেত্রে আপনি যদি এই জাইমেজ উৎসেচকটা দিয়ে দেন, জাইমেজ, তাহলে আপনি এখান থেকে ইথানল তৈরি করতে পারবেন। C2H5, এটা আপনি তৈরি করতে পারবেন। আচ্ছা, নেক্সট পরের পার্টে যাওয়া যাক। আমাদের এইটুকু অ্যালকোহল থেকে ডিউ ছিল, তাই আমি বলে দিলাম। আর এবারে আমরা পড়বো ইথারের টপিক নিয়ে। ইথারের ক্ষেত্রে কি কি পড়তে হবে দেখুন। ইথার থেকে আমরা পড়বো, ইথারের ক্ষেত্রে বেশি কিছু নেই, দুটো ইম্পর্টেন্ট রিয়াকশন আছে। একটা হচ্ছে প্রিপারেশন, আরেকটা হচ্ছে আপনার তার রাসায়নিক বিক্রিয়া। ইথারের দুটো টপিক পড়লেই হবে। প্রথম যেটা আমরা পড়বো ইথারের প্রিপারেশনের ক্ষেত্রে, এটার নাম আমরা আগেও শুনেছি, উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। উইলিয়ামসন ইথার সংশ্লেষণ, এটা আমরা পড়ব। আচ্ছা, উইলিয়ামসন ইথার সংশ্লেষণ কিভাবে হয়? না, যে কোনো আপনি হ্যালো অ্যালকেন ইউজ করবেন, প্লাস যে কোনো অ্যালকোক্সাইড ইউজ করবেন। স্যার, এই অ্যালকোক্সাইডটা কোথা থেকে আসে? না, অ্যালকোক্সাইডটা হচ্ছে আপনার অ্যালকোহল থেকে আসে। এইটা কোথা থেকে এসছে? যে কোনো অ্যালকোহল থেকে আসে। কি করে আসবে? স্যার, আমি একটা অ্যালকোহল নিলাম ROH, এর সাথে আপনি যদি সোডিয়ামের রিয়াকশন করেন বা পটাশিয়ামের রিয়াকশন করেন, মানে অ্যাক্টিভ মেটাল যারা, যদি তাদের সাথে বিক্রিয়া করা হয়, তখনই আপনি এই সোডিয়াম অ্যালকোক্সাইডটা পেয়ে যাবেন। এখানে এই সোডিয়াম অ্যালকোক্সাইডটা নিউক্লিওফাইলের ভূমিকা পালন করে, অ্যাক্ট অ্যাজ নিউক্লিওফাইল। এবার এই নিউক্লিওফাইলটা গিয়ে এই যে পাশে যে হ্যালোএলকেন নিয়েছি, এর মধ্যে এটা হচ্ছে আপনার ডেল্টা পজিটিভ, এটা হচ্ছে ডেল্টা নেগেটিভ। তো এবার এইটা গিয়ে এই আরকে আক্রমণ করবে ব্যাক সাইড থেকে, এটা এখান থেকে বাইরে চলে আসবে। তাহলে আপনার এক কথায় এখান থেকে হ্যালোজেন বাদ যাবে, আর এখান থেকে Na+ বাদ যাবে। তাহলে আপনার প্রোডাক্ট কি আসবে? আর এর সাথে এখানে অক্সিজেন যুক্ত হবে, এই অক্সিজেনের সাথে আবার একটা আর যুক্ত আছে, তো এটাই হচ্ছে আপনার ইথার, আর তৈরি হচ্ছে NaX। তো একেই আমরা বলে থাকি উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। আচ্ছা, এই সংশ্লেষণ বিক্রিয়া আমরা প্রতিসম ইথার বা অপ্রতিসম ইথার দুটোই কিন্তু তৈরি করতে পারবো। প্রতিসম ইথার বলতে কি বোঝায় স্যার? প্রতিসম ইথার বলতে আমরা কি বুঝি? আচ্ছা, প্রতিসম ইথার হচ্ছে আপনার CH3 অক্সিজেন আবার CH3, অর্থাৎ আপনি অক্সিজেনের দুদিকের দুটো গ্রুপ যদি সেম বা আইডেন্টিক্যাল হয়, টু গ্রুপস আর সেম অর আইডেন্টিক্যাল, তখন তাকে বলা হচ্ছে প্রতিসম। হ্যাঁ, বলুন। এটা SN2, এটা SN2।
সর্বদা SN2 হয়, সবসময় ব্যাক সাইড থেকে অ্যাটাক করবে। ছোট হতে আমি বলছি, এক একটা বলবো আমি, এগুলো ছোট বাল্কি হওয়া চলবে না, এগুলোকে ছোট ছোট হতে হবে, এই আর গ্রুপটাকে ছোট হতে হবে। আমি এক একটা করে বলে দিয়েছি সব। এবার দেখুন, অপ্রতিসম ইথার বলতে আমরা কি বুঝি? যদি দুদিকে দুটো গ্রুপ ডিফারেন্ট হয়, ধরুন এদিকে CH3 থাকলো, এদিকে অক্সিজেন থাকলো, এদিকে আপনার ফিনাইল রিং, এটা হয়ে গেল আপনার অপ্রতিসম ইথার, তার দুদিকে দুটো গ্রুপ ডিফারেন্ট থাকবে। বেশ, এবার আমরা জানবো যে এই যে উইলিয়ামসন ইথার সিনথেসিস এর মেকানিজম, ক্রিয়া কৌশল অ্যাকচুয়ালি কি হয়। এটা SN2 মেকানিজমকে ফলো করে। তো আমরা তো আগে SN2 সম্পর্কে পড়েছি। SN2 তে কি হয় না, নিউক্লিওফাইল যেটা থাকে, নিউক্লিওফাইল সবসময় নিউক্লিওফাইল অ্যাটাক ফ্রম ব্যাক সাইড, মানে সবসময় বিপরীত দিক থেকে। মানে কার বিপরীতে? না, সেটা হচ্ছে আমার যে হ্যালো অ্যালকেন পার্ট যেটা থাকবে, ধরুন এখানে আমি এইটা হ্যালো অ্যালকেন নিলাম, এর সাথে যে কোনো হ্যালোজেন থাকবে, আপনার ঠিক এর অপোজিট থেকে যে কোনো একটা নিউক্লিওফাইল গিয়ে একে ব্যাক সাইড থেকে অ্যাটাক করবে। তাহলে যেহেতু এখানে SN2 বিক্রিয়া হয়, তাহলে এই যে গ্রুপগুলো, এগুলোকে আপনার ছোট হতে হবে। যদি বড় গ্রুপ হয়ে যায় তাহলে তো এখানে অ্যাটাক করার সুযোগ পাবে না। তাহলে দেখুন, আমি যদি যৌগটা এরকম নিতাম, ধরুন এখানে দিলাম CH3, এখানে দিলাম CH3, এখানে দিলাম CH3, এখানে যদি আমি যে কোনো হ্যালোজেন রাখলাম, আপনাকে এদিকে দেওয়া হলো CH3O মাইনাস অ্যান্ড Na প্লাস, তাহলে এখানে কি বিক্রিয়া সম্ভব? না স্যার, এখানে বিক্রিয়া সম্ভব নয়, কারণ এটা গিয়ে যখন এখানে আক্রমণ করার চেষ্টা করবে, এই যে বড় বড় গ্রুপগুলো আছে, একে এখানে প্রবেশ করতেই দেবে না। এখানে কোনো নো স্পেস, এখানে কোনো স্পেস পাবে না আক্রমণ করে, তো এখানে বিক্রিয়াটা সম্ভব না। মানে উইলিয়ামসন বিক্রিয়া ইথার সংশ্লেষণ বা SN2 বিক্রিয়া সম্ভব নয়, তাহলে এখানে কোনো ইথার প্রস্তুত হবে না, ইথার প্রস্তুত হবে না। কিন্তু এখানে বিক্রিয়া হবে, বিক্রিয়াটা অন্যভাবে। এখানে SN2 বিক্রিয়া হবে না, SN2 বিক্রিয়া হয় না। তখন কি হয়? তো সেটা আপনাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে, যেখানে প্রোডাক্ট কি হবে। দেখুন বিক্রিয়াটা কিভাবে সম্পন্ন হয়। যেহেতু এই ভেতরের কার্বনে প্রবেশ করতে পারলো না, দেখুন এই সাইডে যে CH3 গ্রুপ দেখতে পাচ্ছেন, যে কোনো একটা CH3 গ্রুপকে আমি ভেঙে নিলাম, আর বাকি দুটোকে রেখে দিচ্ছি। এখানে হ্যালোজেন থাকবে। আপনার এদিক থেকে এই যে CH3O মাইনাস আর Na প্লাস এসেছিল, এইটা গিয়ে এখন এই প্রোটনটাকে অ্যাটাক করবে H প্লাসকে, যেহেতু ভেতরে কার্বনে যেতে পারলো না। তখন এইখানকার যে বন্ড, এটা চলে আসবে এইখানে, আর এখান থেকে হ্যালোজেন বাদ চলে যাবে। অর্থাৎ এটা এখন হচ্ছে অপনয়ন বিক্রিয়া, এলিমিনেশন রিয়াকশন। ফলে তাহলে যৌগটা কি আসছে দেখুন, তাহলে এই এইচটা এখান থেকে বাদ চলে যাবে, এই হ্যালোজেনটা এখান থেকে বাদ চলে যাবে, মাঝে দ্বিবন্ধন হয়ে যাবে। তাহলে এইটা ছিল আপনার দুটো হাইড্রোজেন, এই কার্বন দেখুন দুটো হাইড্রোজেন পড়ে আছে এখন, এটা লিখে ফেলেছি। এইখানে হবে আপনার ডবল বন্ড, আর এই কার্বনে থাকবে আপনার দুটো মিথাইল গ্রুপ। তাহলে আমাদের SN2 বিক্রিয়া হলো না, কারণ এখানে বাল্কি রূপ ছিল বলে। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া হলো না, এখানে অপনয়ন বিক্রিয়া হলো এবং প্রোডাক্ট তৈরি হলো। তাহলে পরীক্ষায় যদি আপনাকে কোশ্চেন দেয় এই কোশ্চেনটা, তাহলে এখানে মেজর মুখ্য যৌগ কি হবে? আমাদের অ্যালকিন চলে আসবে যৌগটা। বলুন, বুঝতে পেরেছেন? নেক্সট, পরে আসা যাক। যদি আমাকে এরকম কোশ্চেন দেয়, আচ্ছা এখানে কোশ্চেনগুলো আপনাকে প্রোডাক্ট বলে দেবে। যেমন সাপোজ আপনাকে বলা হলো OCH3, এটার নাম হচ্ছে অ্যানিসোল, এই ইথারটার নাম অ্যানিসোল। এবার আপনি অ্যানিসোলটা তৈরি করবেন কিভাবে, আপনাকে অপশান দেওয়া হবে। এই অপশানে থাকবে CH3O মাইনাস Na প্লাস
প্লাস এর সাথে দেবো আমরা যে কোনো বেঞ্জিনের ওপর হ্যালোজেন দিয়ে দিলাম। এটা ইউজ করবেন নাকি আপনি উল্টে দিন ব্যাপারটা, মানে এদিকে বেঞ্জিন বলয় নিয়ে চলে আসুন, এর মাথায় দিয়ে দিন ও মাইনাস এন এ প্লাস, আর এখানে দিয়ে দিন CH3Cl। তো এই দুটো যে প্রক্রিয়া লিখলাম, এর মধ্যে আপনি কোনটা চুজ করবেন অ্যানিসোল তৈরি করতে গেলে? বলুন আপনারা। প্রথমটা বলছেন? দেখুন, প্রথমটা আমরা নিতে পারবো না, কারণ শুনুন, মাইকগুলো প্লিজ বন্ধ রাখুন, নয়েজ আসছে ভীষণ আপনাদের। দেখুন, এই যে এখানে ক্লোরিন দেওয়া আছে আর এখানে কার্বন দেওয়া আছে, এটা আমরা আগের চ্যাপ্টারে পড়েছিলাম যে হ্যালো অ্যারিনস বা ক্লোরোবেনজিন বা হ্যালোবেনজিন, এরা কখনো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় সহজে অংশগ্রহণ করে না। এটা আমরা হ্যালো অ্যালকেন হ্যালোইন চ্যাপ্টারে পড়েছিলাম। তার চারটে কারণও পড়েছিলাম যে কেন হয় না। কারণ এই যে হ্যালোজেনগুলো থাকে, এর লোন পেয়ারটা এখানে রেজোন্যান্স করতে চলে আসে, ফলে এটা দ্বিবন্ধন ডবল বন্ড হয়ে যায়। আর আপনি যখন নিউক্লিওফাইলটাকে নিয়ে যাবেন, আচ্ছা বেনজিন তো নিজে একটা ইলেকট্রন ক্লাউডিং সিস্টেম, মানে ওর মধ্যে ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি আছে। তো আপনি নিউক্লিওফাইল কাছে নিয়ে যাবেনও কি করে? ওকে তো বিকর্ষণ করে দূরে সরিয়ে দেবে। তাহলে এটা আপনি কখনো করতে পারবেন না। একটা কারণ বললাম, যেখানে হ্যালোজেন যেটা থাকে তার মাথায় যে লোন পেয়ার থাকে ইলেকট্রন জোড়, সেটা এর সাথে রেজোন্যান্স করতে চলে আসে, ফলে এখানে এই যে কার্বন ক্লোরিন বন্ডটা, এটার পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার হয়ে যাবে। এই বন্ধন তো আপনি সহজে ভাঙতে পারবেন না দ্বিবন্ধন হয়ে গেলে। আরেকটা কারণ হচ্ছে, বেনজিন নিজেই একটা ইলেকট্রনের ক্লাউড সিস্টেম দিয়ে ঘেরা, ওই যে পাই ইলেকট্রনগুলো আছে। আর বাইরে থেকে আপনি যখন কোনো নিউক্লিওফাইল নিয়ে যাবেন, তখন ওর সাথে বিকর্ষণ করবে। এই বিকর্ষণের কারণে এই গ্রুপটার সাথে বিক্রিয়া করতে সক্ষম হয়ে ওঠে না। তাহলে আপনাকে নিচের বিক্রিয়াটা করতে হবে, কারণ এখানে এটা যখন নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, এটা যখন অ্যাটাক করবে, তখন কিন্তু সিএল বাদ চলে যাবে, কারণ এখানে তো আর রেজোন্যান্স হবে না বা এতে রিপালশনও করবে না। আপনার এই গ্রুপটা তো আছে প্লাস, এটা তো আছে মাইনাস, তাহলে এটা দিয়ে হবে, ওপরেরটা দিয়ে হবে না। তাহলে এইভাবে আমাদেরকে মনে রাখতে হবে সিস্টেমগুলো। বুঝতে পেরেছেন? চলুন, আরও কিছু কোশ্চেন থাকে এখানে, যে এই উইলিয়ামসন ইথার সিনথেসিস দ্বারা আমরা কোন ইথারগুলোকে তৈরি করতেই পারবো না। যেমন অ্যানিসোল, অ্যানিসোল তো আমরা একটা ধাপ দিয়ে করছি, অন্য ধাপটা নিচ্ছি না। কিন্তু এমন কিছু ইথার থাকবে যাদের আমরা তৈরিই করতে পারবো না, কোনো ধাপ ইউজ করে করবো না। যেমন ধরুন, আপনাকে যদি একটা যৌগ দেওয়া হয়, দুদিকেই ধরুন আপনার বেনজিন রিং আছে, তো আপনি বলুন এই ইথারটা আপনি কিভাবে উইলিয়ামসন সিনথেসিস দিয়ে তৈরি করবেন? সম্ভব না। আচ্ছা, নেক্সট চলে আসুন, যদি আপনাকে দেওয়া হয় CH3, 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 এদিকে থাকলো ও, আবার এর সাথে থাকলো তিনটে CH3, বলুন তো এটা আপনি কিভাবে তৈরি করবেন? এটাও সম্ভব না, কারণ দুদিকেই বাল্কি রূপ। আপনি কোনো একটা তো হ্যালো অ্যালকেন নিতে হবে, আপনি কোনটাকে হ্যালো অ্যালকেন করবেন? দুদিকেই তো বাল্কি রূপ আছে, এটাও হবে না। আচ্ছা, এরকম এবার দুটোকে মিক্স করে দিন, একটি দিকে বেনজিন রাখুন, একটা দিকে বাল্কি রূপ নিয়ে নিন, তাহলে এটাও করা যাবে না। আচ্ছা, এবার আমরা, আচ্ছা একটা বেনজিন রাখলাম, মাঝে অক্সিজেন রাখলাম, এদিকে ফিনাইল সিস্টেম নিলাম, এটাও আপনি করতে পারবেন। তাহলে এই যে ইথারগুলো এতগুলো বললাম, এই ইথারগুলোকে আমরা উইলিয়ামসন ইথার সিনথেসিস দিয়ে তৈরি করতে পারবো না।
মাইকগুলো প্লিজ বন্ধ রাখুন, প্রচুর নয়েজ আসছে। কিছু কি বলছেন, আমি শুনতেও পাচ্ছি না কথাগুলো। উইলিয়ামসন ইথার সংশ্লেষণ দ্বারা উপরোক্ত ইথারগুলি তৈরি করা সম্ভব নয়। বলুন, বুঝতে পারলেন? আপনি আপনার মাইকটা বাড়িয়ে নিন। সবারই কি আসতে আসছে নাকি? তো আমি তো পুরোপুরি জোর দিয়ে বলছি। দেখুন, নেক্সট পরের পার্টে আসি। এবার আমরা পড়বো ইথারের একটা রিয়াকশন পড়বো। এটা গেল প্রিপারেশনের টপিক, এটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইথারের রাসায়নিক বিক্রিয়ার একটা পার্ট। ইথারের রাসায়নিক বিক্রিয়া। আওয়াজটা কি এবার ঠিক আসছে? আচ্ছা, ইথার রাসায়নিক বিক্রিয়া কি পড়বো আমরা? যে কোনো একটা আমরা ইথার নিয়ে নেব, এই ইথারের উপর আমরা যে কোনো হ্যালোজেন অ্যাসিড দিয়ে দেব, হ্যালোজেন অ্যাসিড এইচএক্স দেব। তো দিলে এখানে বিক্রিয়াটা কিভাবে হয়, তখন কি হয় দেখুন, এই অংশটা দুটো পার্টে ভেঙে যায়। একদিকে এইচ প্লাস যুক্ত হয়, একদিকে এইচ, এই যে এক্স মাইনাস আছে ওটা একদিকে যুক্ত হবে। তাহলে একদিকে আপনার হবে আর ও এক্স, আর একদিকে হয়ে যাবে, সরি, একদিকে হবে আর ও এইচ, আর একদিকে হবে আর এক্স। প্লাস মাইনাস যুক্ত করবেন আর কি। যখন আমি এখানে ভেঙেছি এটা হবে মাইনাস, এটা হবে প্লাস। কেন বলুন তো এটা হলো? কারণ আর মানে তো কার্বন আছে এর মধ্যে, আর এটা অক্সিজেন। তাহলে অক্সিজেন তো বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে অক্সিজেন যেহেতু বেশি ইলেকট্রোনেগেটিভ, এই জন্য এর মাথায় মাইনাস আসবে, আর কার্বনের মাথায় প্লাস আসবে, ও তো কম ইলেকট্রোনেগেটিভ। আর এর মধ্যে এইচ প্লাসে ভেঙেছি, এক্স মাইনাসে ভেঙেছি, তো প্লাস মাইনাস জাস্ট যুক্ত করে দেবো। কিন্তু এর মেকানিজম আছে, এটা আমাদেরকে একটু জানতে হবে, সবাইকে মেকানিজম প্রসেসটাও শিখতে হবে কিভাবে হয় এটা। আচ্ছা, মেকানিজমটা বলি। এই যে আর ও আর, এর মধ্যে আমরা ফার্স্টে নিয়ে চলে আসবো এইচ প্লাস, এই যে হ্যালোজেন অ্যাসিডটা দিচ্ছিলাম ওর থেকেই এইচ প্লাসটা নিয়ে আসছি। অ্যাট ফার্স্ট কি হবে, এই যে লোন পেয়ার, এইটা গিয়ে এইচ প্লাসকে অ্যাটাক করবে। আচ্ছা, সাউন্ড সবার কাছে ক্লিয়ার আসছে এবার? একটু বলুন যে সাউন্ড ক্লিয়ার আসছে তো। ওকে, এই যে লোন পেয়ারটা, এটা গিয়ে যখন এইচ প্লাসকে অ্যাটাক করবে, তাহলে আপনার কি পাবেন, এটাকে বলছি আমরা প্রোটোনেশন। অক্সিজেন আর এর সাথে যুক্ত হয়ে গেল এইচ। এবার এই অক্সিজেনের মাথায় কি চার্জ আসবে, পজিটিভ চার্জ চলে আসবে। কেন? এই লোন পেয়ারটা তো এইচ প্লাসকে দিয়ে দিয়েছে, একটা ঘাটতি হলো, এক লোন পেয়ার পড়ে থাকবে। নেক্সট কি হবে, এইখানে বন্ধন বিভাজন শুরু হবে। হয় এদিকে ভাঙবেন, না হলে এদিকে ভাঙবেন, যে কোনো একদিকে, দুদিকে নয়, যে কোনো একদিকে। এবার এখান থেকে আপনি কি পাবেন, আমি যদি এইদিকেই ভাঙি, তাহলে আপনি এদিকে পাচ্ছেন আর ও এইচ, আর ওদিকে পড়ে থাকছে আপনার আর প্লাস। আচ্ছা, এই আর প্লাস মানে এর মধ্যে কি থাকবে, কার্বন। তো এই আর প্লাসটাই হচ্ছে আপনার কার্বোক্যাটায়ন। তাহলে এখানেও দেখুন কার্বোক্যাটায়ন চলে এলো। তো আপনাকে খুব ভালো করে মনে রাখতে হবে, এই কার্বোক্যাটায়নটা যদি স্থায়ী হয় তাহলে এদিকে বন্ধনটা ভাঙবে। আপনি যদি এদিকে ভাঙার পর কার্বোক্যাটায়নটা স্থায়ী পান, তাহলে ওদিকে ভাঙতে হবে। অর্থাৎ যেদিকে ভাঙলে পরে আপনার স্থায়ী কার্বোক্যাটায়ন আসবে, আপনি সেদিকেই বন্ধনটা ভাঙবেন। নেক্সট লাস্ট স্টেপে এসে কি হবে, এই যে হ্যালোজেনটা পড়েছিল, ওই হ্যালোজেনটা এসে এর সাথে যুক্ত হবে, দিলে আপনার আরএক্স হবে। এই হচ্ছে প্রসেস। তাহলে দেখুন, এই প্রসেসের মধ্যেও সেই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি, পুরো কেমিস্ট্রিটা জুড়েই প্রায় বিক্রিয়াগুলোতে আপনি এই কার্বোক্যাটায়নকে পেয়ে যাবেন।
তাহলে একটা আমরা বিক্রিয়াতে যাওয়া যাক। তাহলে এখানে যদি প্রতিসম ইথার দেয়, মানে দুটো আর যদি একই হয়, তাহলে তো আপনার দেখারই দরকার নেই, চোখ বন্ধ করে আপনি যেদিকে খুশি ভাঙতে পারেন। যেমন ধরুন আপনাকে দেওয়া হয়েছে CH3 ও CH3, তো পরীক্ষা এটা আপনাকে দেবে না, আপনাকে দেওয়া হলো HCl, আপনি কি করবেন? তো অ্যাট ফার্স্ট এই লোন পেয়ারটা গিয়ে H+ কে অ্যাটাক করবে, দিলে আপনি কি পাবেন? CH3 অক্সিজেন, CH3 এর কাছে H যুক্ত হলো, এখানে প্লাস এলো। তো আপনি যেদিকেই বন্ধন ভাঙুন না কেন, এদিকেও ভাঙলেও CH3 প্লাস আসবে, এদিকেও ভাঙলে আপনার CH3 প্লাস আসবে, তাই না? তাহলে আপনি যেটা পাবেন, এদিকে পাচ্ছেন CH3OH, আর ওদিকে পাবেন আপনি CH3 প্লাস। তো আপনি যদি এদিক বাম সাইডের বন্ধনটাও ভাঙতেন, এটাই আসতো আপনার। এবার লাস্ট কি হবে? Cl মাইনাস কে এর সাথে যুক্ত হয়ে যাবে, অর্থাৎ CH3Cl। তাহলে একটা আপনি প্রোডাক্ট পাচ্ছেন, অ্যালকোহল পাচ্ছেন CH3OH, একটা পাচ্ছেন CH3Cl। তাহলে এই দুটো যৌগ যেদিক থেকেই ভাঙেন না কেন একই আসবে। তাহলে পরীক্ষায় এটা আপনাকে দেবে না। কি দেবে পরীক্ষায়? অপ্রতিসম সিস্টেম দেবে, তবেই তো পরীক্ষায় বলবে যে কোনটা সঠিক, আপনি ভাঙতে পারছেন কিনা বা ভাঙতে জানেন কিনা। পরীক্ষায় আপনাকে কিভাবে দেবে দেখুন, আপনাকে বলা হলো CH3O, CH3, CH3, মাঝে অক্সিজেন, এদিকে থাকলো CH3। দেখুন এটা অপ্রতিসম ইথার, দুদিকে সমান গ্রুপ নেই। তো এখানে আপনাকে HI দেওয়া হলো। তো এখন বলুন এর ক্ষেত্রে কি প্রোডাক্ট হবে, কার সাথে হাইড্রোজেন যাবে আর কার সাথে আয়োডিন যাবে, বলুন দেখি। বলুন, আপনারা ট্রাই করুন। যেটা 3 ডিগ্রি তার সাথে হাইড্রোজেন যুক্ত হবে। আপনি আগে ভাবুন যে কার্বোক্যাটায়নটা কোন দিকে স্থায়ী হবে। যেটা কার্বোক্যাটায়ন হবে তার সাথে কিন্তু যেটা হ্যালাইড আছে, মানে আয়োডাইড, ওটা যুক্ত হবে, আয়োডিনটা তার সাথে যুক্ত হবে, এটা ভাবুন। আপনি কি করবেন? প্রথমেই দুদিকে ভাঙুন, প্রথমেই আপনি দুদিকে ভাঙুন। আমি ধরুন এদিকে ভাঙলাম, তাহলে আপনি কি পাবেন বলুন? এখান থেকে CH3C, এর সাথে আসবে CH3, এর সাথে আসবে CH3, এর মাথায় প্লাস আসবে, আর ওটা কি পড়ে থাকবে? CH3O মাইনাস। আচ্ছা এই কার্বোকেটানটি কি স্থায়ী নয়? আপনি যদি এটা না ভেঙে আপনি যদি উল্টোটা করতেন, এর উল্টো প্রসেস আরেকটা করে দিচ্ছি, আপনি যদি এদিকে CH3C, তাহলে এটাই তো আপনাদেরকে ভাবতে বলছিলাম। আমি বলে দিলে তো আমি সঠিক অ্যান্সারটাই বলবো, আপনারা একটু ভাবুন। এটা করলে কি হতো? এটা তো অস্থায়ী হয়ে যাবে, তো এটা করাই যাবে না। তাহলে আপনাকে এই সিস্টেমটা নিতে হবে। যেদিকে আপনার কার্বোক্যাটায়ন স্থায়ী হবে আপনাকে সেদিকেই বন্ধনটা ভাঙতে হবে, তাহলে আপনাকে এটা নিতে হবে, এটা নেওয়া যাবে না। তাহলে এখন কি করবেন? H+ আর I- ভেঙে ফেলুন। তাহলে H+টা আপনি এর সাথে যুক্ত করে দেবেন, আর I- আপনি এর সাথে যুক্ত করে দেবেন। বুঝতে পেরেছেন? আপনাকে অপ্রতিসম সিস্টেমটাই দেওয়া থাকবে, আপনাকে শুধু জানতে হবে আপনি কোন দিকের বন্ধনটা ভাঙবেন। যেদিকে স্থায়িত্ব পাবে সেদিকেই ভাঙবে। তাহলে এর সাথে প্রোডাক্ট হবে CH3, CH3I, এর সাথে হয়ে যাচ্ছে CH3OH। এটা হবে আপনার অ্যান্সার। বুঝতে পেরেছেন সবাই? নেক্সট পরের বিক্রিয়াতে যাই। যদি আপনাকে বলা হয় অ্যানিসোল দেওয়া হলো, নাম দেওয়া হবে পরীক্ষায় অ্যানিসোল, অ্যানিসোলের উপর আমরা HI দিলাম, তাহলে আপনি কি প্রোডাক্ট পাবেন? বলুন, নিজেরা করুন। আমি অ্যানিসোল তো বলেছিলাম, অ্যানিসোল যৌগটা কি?
অ্যানিসোলের স্ট্রাকচার হচ্ছে বেনজিন বলয়ের ওপরে থাকবে OCH3 গ্রুপ, এটা হচ্ছে আপনার অ্যানিসোল। এবার আপনি কোন দিকে ভাঙবেন দেখুন। হুম, দেখুন আপনি যদি ডিসাইডেড করতে না পারেন, দুটোতেই ভাঙবেন, ঠিক আছে। প্রথমত আপনি এর মাথায় প্লাস নিয়ে আসুন, সাথে আপনি রেখে দেন CH3O-। পরেরটাতে উল্টোটা করুন, যে বেঞ্জিনের সাথে আপনি অক্সিজেন রেখে দিন O-, আর এর সাথে করুন CH3+। এখন বলুন তো কোনটা আপনি নেবেন। সেকেন্ড ডেটটাই আমাদেরকে নিতে হবে, কারণ এটা মনে রাখবেন, বেনজিনের মাথায় কোনোভাবে নেগেটিভ চার্জ বা পজিটিভ চার্জ নিয়ে আসা যাবে না, আর নিয়ে আসলে ওর অ্যারোমেটিক চরিত্র নষ্ট হয়ে যাবে। তাহলে এটা আপনি কখনোই করতে পারবেন না। তাহলে এখন I- এসে এর সাথে যুক্ত হবে, আর H+টা এসে এর সাথে যুক্ত হবে। তাহলে এখান থেকে আপনি কি পাবেন? ফেনল পাবেন, তাই না? এর উপর OH আসবে, ফেনল, আর এটা হয়ে যাবে আপনার CH3I আয়োডোমিথেন। তো এইগুলো আপনাদেরকে একটু মনে রেখে করতে হবে। এই ছিল আপনাদের ইথারের মধ্যে বিক্রিয়া। একটা বললাম উইলিয়ামসন ইথার সিনথেসিস, আরেকটা বললাম এই হ্যালোজেন অ্যাসিডের যে বিক্রিয়া, এটা আপনাকে নিতে হবে। চলুন আপনাদের একটা কোশ্চেন দিচ্ছি, আপনারা একটু করার চেষ্টা করুন, কারণ এটাও পরীক্ষায় আপনাদের থাকতে পারে। কোশ্চেনটা অনেক জায়গায় এই কোশ্চেনটা রয়েছে, করার চেষ্টা করুন সবাই। এইটা করে দেখুন, দেখি কি হয়। দেখতে একটু কমপ্লেক্স মনে হচ্ছে, বাট যে প্রসেসটা শিখেছেন সেটাই অ্যাপ্লাই করুন জাস্ট। যেখানে আপনি ইথার দেখতে পাবেন, তার দুদিকে দুপাশে যে বন্ধন, আপনি সেটাই ভাঙার চেষ্টা করবেন। তো বলুন এখানে কোন দিকে হাইড্রোজেন যোগ করবেন আর কোন দিকে আয়োডিন যোগ করবেন। হুম। হুম, তাহলে ওইদিকে ভাঙা যাবে না। হুম, অবশ্যই। হুম, তাহলে আমাকে এইখানটায় ভাঙতে হবে। এই তো আপনি ধরে ফেলেছেন। এই জিনিসগুলোকে আমাকে আগে নিজে থেকে বুঝে নিতে হবে। তাহলে আমাদের প্রোডাক্ট কি আসবে? তাহলে এদিকে যদি ভাঙা হয়, এটা আসবে আপনার মাইনাস, আর এই যে কার্বনটা যেটা ভাঙছি এটার মাথায় আসবে প্লাস, তাহলে ওর সাথে হবে আয়োডিন, আর এদিকে আসবে আপনার এইচ। তাহলে এত বড় যৌগ যাই থাক আপনার, দেখে ভয় পাওয়ার বা পিছিয়ে যাওয়ার কোনো দরকার নেই। যেমনটা আপনি প্রসেস শিখেছেন আপনি সেটাই করবেন। এদিকে আসবে আপনার OH, পুরো রিংটা যেমন ছিল সাজিয়ে ফেলুন, এই পর্যন্ত কার্বন, এর সাথে বন্ড দিয়ে আয়োডিন দেবেন, এখানে আসবে আয়োডিন। দেখুন বুঝতে পেরেছেন সবাই? হুম, আরেকটা দিচ্ছি করুন। খুবই সহজ কিন্তু বিক্রিয়াগুলো একটু একবার বুঝে ফেললেই সবাই করতে পারবেন। চলুন এটার অ্যান্সার দিন। দেখতে অনেক যৌগুলো বড় বড় মনে হবে, বাট ওর মধ্যে ট্রিক পয়েন্টটা কি আছে,
সেটা বুঝতে হবে। এর সাথে যদি আমরা HI দিই তাহলে কি হবে বলুন। এখানে তাহলে চেঞ্জ কি আছে দেখুন, এদিকে আছে আপনার CH3 গ্রুপ, এদিকে আপনার আছে NO2 গ্রুপ। তাহলে আপনি এটা জানতে হবে, আপনাদেরকে বলে এসেছিলাম যে এটা হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, EDG গ্রুপ, আর এটা হচ্ছে আপনার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এটা ইলেকট্রন টেনে নেয় নিচের দিকে। আপনি যদি এদিকে কার্বোক্যাটায়ন করে দেন তাহলে ইলেকট্রন উইথড্র করলে তো অস্থায়ী হয়ে যাবে, আর আপনি যদি এদিকে কার্বোক্যাটায়ন তৈরি করেন, এটা কি করবে, ইলেকট্রন দানকারী গ্রুপ আছে, ফলে এটা স্থায়ী হবে। তাহলে আপনাকে যেদিকে NO2 আছে ওদিকে কিন্তু আপনাকে প্লাস চার্জ দেওয়া যাবে না, তাহলে আপনাকে বন্ধনটা এই দিকে ভাঙতে হবে। এইটা হচ্ছে আমাদের ডিসাইডেড ফ্যাক্টর। তাহলে এটা হবে মাইনাস, এটা হবে প্লাস। তাহলে এবার HI নিয়ে আসুন, এদিকে আপনি I মাইনাস যোগ, সরি এদিকে না, ওদিকে যাবে, এদিকে আপনি I মাইনাসটা যোগ করবেন, এদিকে আসবে H প্লাস। তাহলে এই I মাইনাস ও মাইনাসটা এসে এখানে অ্যাটাক করবে, এটা কি এখানে যুক্ত হবে। তাহলে আপনার প্রোডাক্ট NO2 CH2 OH হবে প্লাস, বলুন কোশ্চেনগুলো দেখে অনেক বড় মনে হচ্ছে, কিন্তু সলিউশন করলে কিছুই নেই। সবাই বুঝতে পারছেন? চলুন নেক্সট বিক্রিয়া দিই। নেক্সট যে বিক্রিয়াটা বলবো সেটা ইথার চ্যাপ্টারের কোশ্চেন, কিন্তু আমরা এটা আগে পড়ে নিয়েছি। আমরা যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া পড়েছিলাম তার মধ্যের একটা কোশ্চেন, এটা কিন্তু ইথার চ্যাপ্টারের কোশ্চেন। আপনাকে বলা হলো এখানে OCH3 আছে, আমরা এখানে CH3 COCl দেব আর অনার্দ্র AlCl দেব। মনে পড়ে এই বিক্রিয়াটার কথা? এই বিক্রিয়াটার কথা মনে পড়ছে আপনার, এই রিয়েজেন্টটা দেখে বা এইটা দেখে? হ্যাঁ, এটা হচ্ছে ফিডেল ক্র্যাফট অ্যাসাইলেশন। ফিডেল ক্র্যাফট অ্যাসাইলেশন। তাহলে এখানে প্রোডাক্ট কি হবে বলুন। কি প্রোডাক্ট আসবে? এইখান থেকে যে ইলেকট্রোফাইলটা তৈরি হবে সেটা কি হবে? সেটা আসবে আপনার CH3CO, এর মধ্যে প্লাস চার্জ চলে আসে। তো এই কার্বনটা গিয়ে অর্থ এবং প্যারাতে যুক্ত হবে। কেন? কারণ আপনার এইটা হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, দেখুন লোন পেয়ার আছে, ডোনেট করলে আপনার অর্থ পজিশন নেগেটিভ হবে আর প্যারা পজিশনে নেগেটিভ হবে, আর অর্থ পজিশন নেগেটিভ হবে। তো একটা হবে অর্থ প্রোডাক্ট, যেহেতু এটা ইলেকট্রোফাইল তৈরি হচ্ছে, তো ইলেকট্রোফাইল কোথায় যুক্ত হতে চেষ্টা করবে? যেখানে নেগেটিভ চার্জ থাকবে সেখানে। যেহেতু এর অর্থ পজিশন নেগেটিভ তাই এখানে একটা যুক্ত হবে COCH3, বাট এটা এর সাথে বিকর্ষণ করবে, রিপালশন করবে, ফলে এটা বেশি স্থায়ী হবে না, স্টেরিক হিন্ডেন্স হয়ে যাবে। তাহলে যেটা প্যারা হবে সেটাই মুখ্য প্রোডাক্ট হবে। তাহলে এখানে আপনার OCH3 থাকবে, এর প্যারা পজিশনে COCH3 হবে। এইটা আসবে আপনার অ্যান্সার। তাহলে একটা হবে মুখ্য, একটা হবে গৌণ, এইটা হবে আপনার মেজর প্রোডাক্ট, কারণ এখানে অপোজিটে থাকার জন্য বিকর্ষিত হবে না বা স্টেরিক হিন্ডেন্স হবে না। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? এগুলো আমরা আগে পড়েছিলাম, সেই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার সময় আমরা এগুলোকে পড়ে নিয়েছিলাম। তাহলে আমাদের অ্যালকোহল, ফেনল এবং ইথার যে চ্যাপ্টার সেটা কিন্তু শেষ হয়ে গেল। তাহলে এবার আমি একটা আপনাদের কোশ্চেন দিচ্ছি, এই যে আয়োডোফর্ম বিক্রিয়া পড়লাম তার থেকে একটা কোশ্চেন বলছি, সেটা একটু বলুন অ্যান্সার কি হবে। নিচের কোন যৌগটি
আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয়? অপশান দিচ্ছি আপনাকে, CH3, CH2, CH2, OH, CH3, CH, OH, CH3, সিতে থাকলো CH3, O, CH2, CH3, ডিতে থাকলো CH3, OH। বলুন এর মধ্যে, এই চারটে যৌগের মধ্যে কোন যৌগটা আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে? ডি। আপনি এটা বলছেন? আচ্ছা, বি। হুম, সবাই কি বলছেন? বি। হুম, অবশ্যই বি হবে। অবশ্যই বি হবে, কারণ দেখুন, আপনি এইটাকে যদি ভেঙে লেখেন, এই যে ব্র্যাকেটে লেখা আছে না ওইচটা, এটা আপনার ভাঙলে এই কার্বনের সাথেই চলে আসে। এই যে ব্র্যাকেট যার পরে শুরু হয় ওটা ওর সাথেই কিন্তু যুক্ত থাকে, এটা আপনার মাথায় রাখবেন। আপনার দরকার ছিল কি, CH3 CH গ্রুপ, এটাই থাকলে তো আমাদের আয়োডোফর্ম বা হ্যালোফর্ম বিক্রিয়া হয়। তাহলে এটাই একমাত্র হবে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, তাহলে আমাদের ইথার চ্যাপ্টার তো, অ্যালকোহল এই চ্যাপ্টার শেষ হয়ে গেল। আমরা পরের চ্যাপ্টারে যাচ্ছি, অ্যালডিহাইড, কিটোন আর কার্বক্সিলিক অ্যাসিড। অ্যালডিহাইডস অ্যান্ড কিটোন। আচ্ছা, প্রথম এইটা চ্যাপ্টারটা পড়তে গেলে আগে আমাদের একটা গ্রুপ জানতে হবে, সেটাকে বলি আমরা কার্বনিল গ্রুপ। কার্বনিল গ্রুপ সেটা কি? সেটা হচ্ছে C ডবল বন্ড O গ্রুপ। এইটা হচ্ছে কার্বনিল গ্রুপ। স্যার এই কার্বনিল গ্রুপটা কোথায় কোথায় থাকে? না, এটা, এই গ্রুপটা আপনার থাকবে অ্যালডিহাইডে থাকবে, যেমন সংক্ষেপে লিখলে RCOH। কিটোনের মধ্যে থাকবে RC ডবল বন্ড OR। এটা থাকবে কার্বক্সিলিক অ্যাসিডে থাকবে RC ডবল বন্ড OH। এস্টারে থাকবে। এরকম একাধিক গ্রুপ আপনি পেয়ে যাবেন। অ্যামাইড যে যৌগ হয় তাদের মধ্যে থাকবে RCONH2। আপনি যদি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড নেয় তার মধ্যেও থাকবে। এরকম একাধিক সিস্টেম আছে। তো কার্বনিল গ্রুপ বলতে C ডবল বন্ড O গ্রুপকেই বোঝানো হয়। বেশ, এবার আমরা এই অ্যালডিহাইডের কিছু প্রিপারেশন বিক্রিয়া পড়ব, তারপর তার কেমিক্যাল প্রপার্টিজে যাব। এর প্রিপারেশনের প্রথমে যেটা আমরা পড়ব, ইম্পর্টেন্ট যে প্রসেস, রোজেনমান বিজারণের কথা তো প্রায় সবাই শুনেছেন নিশ্চয়ই। এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ এই বিক্রিয়াটা, রোজেনমান বিজারণ। স্যার এই বিক্রিয়াটা কিভাবে হয়? এটাতে আপনার ইনিশিয়াল যেটা লাগবে সেটা হচ্ছে অ্যাসিড ক্লোরাইড লাগে। অ্যাসিড ক্লোরাইড এটা কি জিনিস? এটাকে সংক্ষেপে লেখা হয় RCOCl। এটা হচ্ছে অ্যাসিড ক্লোরাইড। এটা কোথা থেকে আসে? এটা কার্বক্সিলিক অ্যাসিড থেকে পাওয়া যায়। কিভাবে বলে দিচ্ছি একটু শর্টে। যে কোনো আপনি কার্বক্সিলিক অ্যাসিড নিয়ে নেবেন, এর সাথে আপনি যারা হ্যালোজেন কন্টেনিং গ্রুপ, যেমন ধরুন PCl3 और PCl5 और আপনি
SOCl2, যেটা থায়োনিল ক্লোরাইড নাম বলা হয়, এরকম যেগুলো ইউজ করলে আপনার এই OH গ্রুপটা ওই হ্যালোজেন মানে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায়। এটা হচ্ছে আপনার অ্যাসিড ক্লোরাইড। এবার এই অ্যাসিড ক্লোরাইডকে আমরা যদি বিজারণ ঘটাই H2PD এর সংস্পর্শে, কিন্তু মনে রাখতে হবে এখানে একটা অনুঘটক বিষ থাকে। মনে রাখবেন প্রসেসটা, এই পিডি হচ্ছে এই বিক্রিয়ার অনুঘটক, এইটা হচ্ছে অনুঘটক বা ক্যাটালিস্ট। কিন্তু এই বিক্রিয়া আরেকজন থাকে যার নাম হচ্ছে অনুঘটক বিষ। এরকম নাম কেন হয় স্যার? BaSO4। এই যে BaSO4 এর ভূমিকা কি হয়? এর ভূমিকা হচ্ছে অনুঘটক বিষ বা পয়জন ক্যাটালিস্ট বলি আমরা, অনুঘটক বিষ। স্যার এর কাজ কি? এই অনুঘটক বিষের কাজ হচ্ছে অনুঘটকের যে কার্যকারিতা তাকে কমিয়ে দেওয়া। এর কাজ অনুঘটকের কার্যকারিতার হ্রাস ঘটানো। স্যার এখানে কেন হ্রাস ঘটাতে হয়? আমরা তো অনুঘটক ইউজ করি বিক্রিয়াটা তাড়াতাড়ি হয়, ফাস্ট হয়, কিন্তু এখানে অনুঘটকটা যদি তাড়াতাড়ি বিক্রিয়া করে তাহলে সমস্যা হয়। কি সমস্যা হয় সেটা আমরা বিক্রিয়াটা করলে বুঝতে পারবো। এখানে মূলত কি হয়, এই যে বিজারণ হচ্ছে, এই Cl এর জায়গায় আপনার H চলে আসবে, তাহলে প্রোডাক্টে আসবে RCOH চলে আসবে এখানে। এবার যদি এখানে বেরিয়াম সালফেট না থাকে তাহলে কি হবে স্যার? দেখুন বেরিয়াম সালফেট না থাকলে কি হতো, আমরা সরাসরি যদি শুধুমাত্র আমরা এখানে H2 আর PD দিতাম তাহলে কি হতো, এই প্যালাডিয়ামটার অনুঘটন ক্ষমতা পুরোটাই এখানে অ্যাপ্লাই হতো। দিয়ে কি হতো, ফার্স্টে এটা অ্যালডিহাইড তো হবে, পরে এটা আবার বিজারিত হয়ে গিয়ে এটা অ্যালকোহল তৈরি করে ফেলবে, মানে পুরোপুরি অ্যালকোহলে গিয়ে বিক্রিয়াটা থামবে। কারণ প্যালাডিয়ামের অনুঘটন কার্যকারিতা বেশি হওয়ার কারণে ও অ্যালকোহল পর্যন্ত বিক্রিয়াটাকে কন্টিনিউ করে নিয়ে যাবে। কিন্তু আমার তো দরকার অ্যালডিহাইড প্রস্তুত, আমার তো অ্যালকোহল দরকার নেই। তাহলে এই দ্বিতীয় স্টেপটা, এই যে স্টেপটা, এই স্টেপটাকে আটকানোর জন্য এই বেরিয়াম সালফেটকে আমরা প্রয়োগ করি, যাতে এই পরের স্টেপটা আর না হয়। বুঝতে পেরেছেন বেরিয়াম সালফেটের ভূমিকা? বেরিয়াম সালফেট তাহলে কিন্তু অনুঘটক নয়, ওটা অনুঘটক বিষ, ও অনুঘটকের ওপর ক্রিয়া করে। এবার চলুন, আপনাকে একটা কোশ্চেন দেওয়া হবে এখান থেকে যে, হ্যাঁ বলুন। হুম হুম নেগেটিভ ক্যাটালিস্ট আর পজিটিভ ক্যাটালিস্ট বলতে, আপনার নেগেটিভ ক্যাটালিস্ট যাকে বলি আমরা সেটা বিক্রিয়ার হারকে কমিয়ে দেয়। পজিটিভ ক্যাটালিস্ট বলতে যেটা আমরা অনুঘটক বলি সেটাই পজিটিভ ক্যাটালিস্ট, যেটা বিক্রিয়ার হারকে বাড়িয়ে দেয়। আরেকটা বলা হয় প্রমোটার, যেটা বিক্রিয়ার অনুঘটন মানে যে অনুঘটক থাকে তার কার্য বাড়িয়ে দেয়। হ্যাঁ, আর এটা হচ্ছে অনুঘটক বিষ বা পয়জন ক্যাটালিস্ট, এ অনুঘটকের কার্যকারিতাকে কমিয়ে দেয়। হুম হুম এবার নেগেটিভ, নেগেটিভ দিলে কি হবে, প্রথম থেকে স্লো হয়ে যাবে, কিন্তু আমার তো এটা চাই না। হুম, হ্যাঁ অবশ্যই। নেক্সট পরের প্রসেসে আসুন। এখানে আমরা কখনো ফর্মালডিহাইড তৈরি করতে পারবো না, এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। HCHO এই বিক্রিয়া দ্বারা এই ফর্মালডিহাইড তৈরি করা যাবে না বা যায় না। কেন সে যাবে না, রিজন শুনুন। এটা তৈরি করতে গেলে আপনাকে কি নিতে হবে, ফরমাইল ক্লোরাইড নিতে হবে, HCOCl। কিন্তু ঘটনা হচ্ছে এই যে ফরমাইল ক্লোরাইড, এটা একটা অস্থায়ী যৌগ। এই ফরমাইল ক্লোরাইডটা একটা অস্থায়ী যৌগ। এ কি হয়, আপনা আপনি নিজে থেকে ভেঙে গিয়ে HCl প্লাস কার্বন মনোক্সাইডে ভেঙে যায়। এর কারণে এর থেকে আমরা ফর্মালডিহাইড তৈরি করতে পারি না। তো এটা মনে রাখতে হবে যে ফর্মালডিহাইড রোজেনমান বিক্রিয়া দ্বারা তৈরি করা যায় না,
আর আগের যা কথাগুলো বললাম। আশা করছি সবাই ক্লিয়ার। এবার আমরা পরের বিক্রিয়াতে যাই। নেক্সট যেটা আমরা পড়ব, স্টিফেন পদ্ধতি, স্টিফেন বিক্রিয়া। এটাকে আমরা স্টিফেন বিজারণী বলি, স্টিফেন পদ্ধতি। এটা কি করা হয়? এটা করতে গেলে আপনাকে যে কোনো নাইট্রাইল বা সায়ানাইড যৌগ আপনাকে নিতে হবে, RCN। তো এখানে আমরা কি করব, স্টিফেন পদ্ধতিতে SnCl2 প্লাস গাঢ় HCl নেওয়া হয়। এটা দিয়ে কি করা হয়? এটা দিয়ে আংশিক বিজারণ করা হয়, পুরোপুরি বিজারণ করব না, পুরোপুরি বিজারণ করলে অ্যামিন হয়ে যাবে। আমরা যদি পুরোপুরি বিজারণ করতে চাইতাম তাহলে আমরা SnCl2 নিতাম না, শুধু Sn আর HCl নিতাম। মানে টিনটা ওখানে কিছুটা অন্য ঘটকের ভূমিকা পালন করবে, ধাতু। এই ধাতুটা যদি আমরা এখানে Sn আর HCl নিতাম তাহলে বিক্রিয়া কি হতো? আপনার এখানে পুরোপুরি বিজারণ হয়ে CH2NH2 হয়ে যেত, কিন্তু আমার তো এটা দরকার নেই এখানে। তাহলে আমি এখানে এই SnHClটা নেব না, এখানে কি নেব? SnCl2 আর HCl নেব। এটা কি করে? এটা পার্সিয়াল রিডাকশন করে, আংশিক বিজারণ, পুরোপুরি বিজারণ করবে না। অর্থাৎ এখানে আপনি দেখতে পাচ্ছেন দুটো পাই বন্ধন আছে কার্বন আর নাইট্রোজেনের মাঝে, একটা পাই বন্ধন ভেঙে আমি দুটো হাইড্রোজেন যোগ করব। তাহলে কি পাবেন আপনি? এদিকে আসবে একটা হাইড্রোজেন, এদিকে আসবে আপনার একটা হাইড্রোজেন। এটা হচ্ছে পার্সিয়াল রিডাকশন, আংশিক হলো। এবার এটাকে আমরা এখানেই আদ্র বিশ্লেষণ করে দেবো, H3O প্লাস হাইড্রোলিসিস করব। দিলে আপনার এইখান থেকে বন্ডটা ব্রেক হয়ে যাবে, এদিকে আসবে H2, এদিকে আসবে অক্সিজেন। জাস্ট সহজ করে বোঝানোর জন্য জলটাকে দিয়ে ভেঙে দিয়েছি। তাহলে প্রোডাক্ট আপনি কি পাবেন? এটা পাবেন RC ডবল বন্ড OH, আর ওটা পাবেন কি অ্যামোনিয়া হয়ে যাচ্ছে। এটা আপনার দরকার নেই, এটা তো ইনঅর্গানিক কম্পাউন্ড। তাহলে এখানে দেখুন অ্যালডিহাইড পেয়ে যাচ্ছেন আপনি। তো আপনি যদি এখানে SnHCl ইউজ করতেন তাহলে কিন্তু আপনি অ্যামিন পেয়ে যেতেন। তাহলে SnHCl এর পরিবর্তে আপনাকে SnCl2 আর গাঢ় HCl ইউজ করতে হবে। এই হচ্ছে এখানের বিক্রিয়া। বলুন, বুঝতে পেরেছেন নিশ্চয়ই প্রসেসটা? আচ্ছা, পরের স্টেপে যাওয়া যাক। আচ্ছা, নেক্সট আমরা যেটা করব, এখান থেকে কিছু অ্যারোমেটিক অ্যালডিহাইড আছে, যেমন টলুইন থেকে, এই বিক্রিয়ার নাম রয়েছে, ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। এই টলুইন থেকে আমরা বেনজালডিহাইড তৈরি করতে পারি। কি দিয়ে? এখানে ক্রোমিল ক্লোরাইড ইউজ করা হয়। এই বিক্রিয়ার নাম আছে ক্রোমিল ক্লোরাইড। এটা কি না, এটা হচ্ছে CrO2Cl2, এটা হচ্ছে ক্রোমিল ক্লোরাইড। এটা দিয়ে বিক্রিয়া করলে ফার্স্টে একটা ইন্টারমিডিয়েট যৌগ তৈরি হয়। এটা পরীক্ষায় আপনাদের জিজ্ঞেস করলেও করতে পারে। ইন্টারমিডিয়েট যৌগটা কি হয় না, CHO, Cr, Cl2 আর OH, এই পুরোটার হোল টু। যথেষ্ট টাফ কিন্তু এটা লেখা। এবার যখন এটাকে আমরা, আপনি যদি নাও মনে রাখেন কোনো অসুবিধা নেই, সরাসরি আপনি বেনজালডিহাইড জানলেই হবে। এটাকে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি তখন এখান থেকে আমরা বেনজালডিহাইড পাই। তো মাঝটা যদি মনে রাখতে অসুবিধা হয় ছেড়ে দিন, দরকার নেই। এখানে টলুইন থেকে বেনজালডিহাইড পাওয়া যায়। এই বিক্রিয়ার নাম হচ্ছে ইটার্ড বিক্রিয়া, ইটার্ড বিক্রিয়া। এই বিক্রিয়াগুলো, নেমিং রিয়াকশনগুলো আমাদেরকে মনে রাখতে হবে। দেখুন, কোথাও কোনো সিলেবাসে কিন্তু কোথাও বলা নেই যে স্পেসিফিক কোন কোন বিক্রিয়া পড়বেন। যেমন অ্যালডিহাইডে কয়েকটা নাম লেখা আছে, ক্যান্ডিজারও আছে, অ্যালডোল কনডেনসেশন আছে, কিন্তু আর কোনো বিক্রিয়ার নাম কিন্তু উল্লেখ নেই।
বাট এগুলো যে পড়বে না তার কোনো গ্যারেন্টিও নেই। হ্যাঁ বলুন। টিসেঙ্কোর কথা বলছেন? টিসেঙ্কো বিক্রিয়া তো আসবে কিনা ঠিক নেই, মানে উল্লেখ নেই কোথাও সিলেবাস। পড়বো আমরা। হ্যাঁ আমাকে পুরোটাই পড়তে হবে, পুরোটাই পড়বো আমরা। কারণ ওর সিলেবাসে লেখা আছে যে অ্যালডিহাইড কিটোন, তারপরে আবার লিখেছে, মেনশন করে দিয়েছে ক্যান্ডিয়ার ও অ্যালডোল। ওরা তো তখন অ্যান্সার দেবে যে তোমাদেরকে ক্যান্ডিয়ার ও অ্যালডিহাইডটা ভালো করে পড়তে বলেছি, আর অ্যালডিহাইডের বাকি রিয়াকশনগুলোও কিন্তু দেখে আসতে বলেছি, কারণ লেখা আছে সিলেবাসে অ্যালডিহাইড কিটোন। তাহলে আমাদের ক্যান্ডিয়ারও মেনশন করার দরকারই বা কী ছিল? পুরোটাই পড়তাম আমরা। মানে যেনারা সিলেবাস বানান তাদেরকে এই জিনিসগুলো একটু বোঝা উচিত। যদি পুরোটাই পড়তে হবে তাহলে মেনশন করার দরকারই বা কী ছিল আমাদের? লিখে দেবো শুধু অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টার। হ্যাঁ, ওরা আবার এদিকে মানে একদিক থেকে বলতেও ছাড়েনি, আর ওদিকে উল্লেখও করে দিয়েছে আবার ক্যান্নিয়ারও। এবার অনেক ছেলে মেয়ে বলবে তো এটা যে ওর মেনশন করা নেই, তাহলে এগুলো পড়বো না, শুধু ক্যান্নিয়ার আর এলডিএল পড়ে চলে যাবো। দেখা যাবে হয়তো ওই দুটোই পড়লো না, বাকিগুলো দিয়ে দিল। ঠিক আছে, চলুন আমরা পরের বিক্রিয়াতে যাই। আচ্ছা, এখন যেটা আমরা পড়বো, একটা ইম্পর্টেন্ট এখানে রিয়াকশন আছে, পিনাকল পিনাকোলন রিয়াকশন। এটা তো আমরা শুনেছি প্রায়, পিনাকল আর পিনাকোলন। পিনাকল পিনাকোলন বিক্রিয়া কিভাবে হবে? আচ্ছা, এই যে পিনাকল, এদের স্ট্রাকচারটা একটু সবাই ভালো করে জানবেন আগে। CH3 CH3, এখানে আসবে একটা OH, এর পাশেও CH3 এখানে থাকবে OH। এইটার নাম হচ্ছে আপনার পিনাকল। এটা একটা ডাইঅল, দেখুন, ভিস ডাইঅল, কারণ পাশাপাশি দুটি কার্বনে OH আছে, এটা একটা ভিস ডাইঅল। যখন আমরা এখানে গাঢ় H2SO4 দিয়ে হিট করব, ওর অনেকগুলো একটা স্টেপ আছে, স্টেপ আমি দেখাচ্ছি না কারণ এটাও চাপ হয়ে যাবে। জাস্ট সহজে মনে রাখবেন এখান থেকে পিনাকোলন যৌগটা কিভাবে হয়। পিনাকোলনটা দেখে নিন। এই একটা মিথাইল গ্রুপ পাশের কার্বনের শিফটিং হয়ে যায়, মিথাইল শিফট হয় এখানে ওই কার্বোক্যাটায়নের স্থায়িত্ব দেওয়ার কারণে, আর এখানে এটা কিটোন হয়ে যায়। এটা হচ্ছে পিনাকোলন, হচ্ছে একটা কিটোন। তাহলে পিনাকল হচ্ছে একটা ডাইঅল, ভিস ডাইঅল, পাশাপাশি দুটি কার্বনে ওইস থাকে বলে ভিস ডাইঅল, আর এটা একটা কিটোন হয়ে যায়, এর নাম হচ্ছে পিনাকোলন। এটা হচ্ছে পিনাকল পিনাকোলন পুনর্বিন্যাস বিক্রিয়া বলা হয়। আচ্ছা, নেক্সট পরে যে বিক্রিয়া পড়বো আমরা, আরেকটা পুনর্বিন্যাস এখান থেকে জেনে নিই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফ্রাইস পুনর্বিন্যাস। এটাও দরকার, ফ্রাইস পুনর্বিন্যাস। এটা কিভাবে হয় স্যার? এটা আসবে আপনার ফিনাইল অ্যাসিটেট যৌগ নেওয়া হয় মূলত, COCH3, এর ওপর আমরা দেব অনার্দ্র LCl3। এখানে দ্রাবক হিসেবে আপনার জল নেওয়া যাবে না, এই জন্য সবসময় অনার্দ্র মেনটেন করতে হবে, আর পোলার দ্রাবকও নেওয়া যাবে না। নিলেই কি করবে, এটা সহজে আদ্রদূষিত হয়ে এখান থেকে একটা ফেনল আর একটা অ্যাসিডিক অ্যাসিড হয়ে যেতে পারে, তো এখানে জল কোনোভাবে নেওয়া যাবে না। CH2 বা আপনি CO2, যারা নন পোলার দ্রাবক তাদেরকে আপনি ইউজ, বা CCl4 ইউজ করতে পারেন। এটা এখানে দ্রাবক হিসেবে কাজ করে। দিলে এখানে প্রসেস যেটা হয়, নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জ করে এখানে আসবে OH, আর এখানে আসবে আপনার COCH3, এটা একটা হয়। আবার এই CH3CO গ্রুপটা একবার প্যারাতে যুক্ত হয়, এখানে OH
আর এটা হবে COCH3। দেখুন এই যে গ্রুপটা ছিল আপনার, এই গ্রুপটা একবার অর্থতে যুক্ত হয়েছে, একবার প্যারাতে যুক্ত হয়েছে। এইটার নাম হচ্ছে ফ্রাইস পুনর্বিন্যাস। আগেরটা করলাম পিনাকল পিনাকোলন, আর এটা হচ্ছে ফ্রাইস পুনর্বিন্যাস। ওকে, নেক্সট আমরা প্রসেসে যাই। পরের বিক্রিয়াগুলো কি 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 আছে দেখে নিই। আচ্ছা, আমরা কিছু বিক্রিয়া এখানে গ্যাপ দিলাম, কারণ সেগুলো আমরা আগের চ্যাপ্টারে পড়েছি অলরেডি। কোনগুলো বলুন তো? যেমন অ্যালকাইন থেকে সেই যে টটোমারিজম প্রসেসটার মাধ্যমে একটা কিটোন তৈরি হয় বা অ্যালডিহাইড তৈরি হয়, সেটা কিন্তু আমরা আগে পড়েছি, তাই ওগুলো রিপিট করছি না। ওগুলো কিন্তু ওখানেই ভালো করে পড়ে নেবেন। আচ্ছা, এবার আমরা জানবো অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে রাসায়নিক ধর্ম কি কি হয়, কেমিক্যাল রিয়াকশন। কেমিক্যাল রিয়াকশন, এগুলো প্রিপারেশন ছিল আগেরগুলো। এবার আমরা পড়বো কেমিক্যাল রিয়াকশন। আচ্ছা, প্রথম কথা যেটা আমরা জানবো, যে এই অ্যালডিহাইড এবং কিটোনগুলোর মধ্যে নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া সহজে হয়। এখান থেকে আপনার একটা কোশ্চেন থাকবে, নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া সহজে হয়, মানে এক কথায় নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়াই হয় এখানে। আমরা পড়েছিলাম যখন অ্যালকিন এবং অ্যালকাইন পড়েছিলাম, সেখানে আমাদের ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া হয়েছিল, আর এখানে হবে আমাদের নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া। স্যার বিক্রিয়া কিভাবে হয়? তো আমরা ফার্স্টে এই গ্রুপটা নেব, এটা অ্যালডিহাইড হতে পারে বা কিটোন হতে পারে। আচ্ছা, এখানে ফার্স্টে কি আসবে? দুটো অংশ, ধরুন একটা এইচ গ্রুপ নিলাম, এর সাথে একটা জেড গ্রুপ আছে, মানে এটাকে আপনি ভাঙলে কি পাবেন? এইচ প্লাস আর জেড মাইনাস। তো জেডটা হচ্ছে আপনার নিউক্লিওফাইল। তো এখানে ফার্স্টে কিন্তু বিক্রিয়া করতে আসবে নিউক্লিওফাইল। আগের কথা মনে করে দেখুন, যখন আপনার কার্বন কার্বন ডবল বন্ড ছিল, সেখানে কি বিক্রিয়া ছিল? আপনার সেখানে আপনি এইচ নিতেন, ফার্স্টে সেখানে কিন্তু এইচ প্লাস যুক্ত হতে আসতো, তাহলে তখন আর নাম ছিল ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া, কারণ বিক্রিয়ার প্রথমেই ইলেকট্রোফাইল এসে যুক্ত হয়। আর এখানে আপনার ফার্স্টে নিউক্লিওফাইল এসে অ্যাটাক করবে। যখন এই নিউক্লিওফাইলটা এসে এই কার্বনকে ব্যাক সাইড থেকে অ্যাটাক করবে, তখন এই পাই বন্ধনটা ভাঙবে। এর কথা ভাবুন, অ্যালকিনে কি ছিল? পাই বন্ধনটা গিয়ে এইচ প্লাসকে অ্যাটাক করতো, তারপর বিক্রিয়া স্টার্ট হতো। এখানে ঠিক উল্টো, যেহেতু নিউক্লিওফাইল অ্যাটাকের মাধ্যমে বিক্রিয়া হচ্ছে, তাই বিক্রিয়ার নাম নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া। তাহলে যেহেতু স্যার এখানে এই নিউক্লিওফাইলটা অ্যাটাক করতে আসে এই কার্বনের ওপর, আচ্ছা নিউক্লিওফাইল মানে কি? এর কাছে ইলেকট্রন বেশি আছে, ইলেকট্রন ঘনত্ব, এটা ইলেকট্রন সমৃদ্ধ। এবার এই কার্বনটার মাথায় থাকে কি? পজিটিভ, আর এই অক্সিজেনটা থাকে আংশিক নেগেটিভ, কারণ কার্বনের থেকে তো অক্সিজেন পরমাণু অধিক ইলেকট্রোনেগেটিভ, এটা আগে থেকেই থাকবে। এবার এই যে নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া, এটাকে আপনার বিক্রিয়ার হারটাকে বাড়াতে গেলে আপনাকে এই কার্বনের ওপর এই পজিটিভ চার্জের মানটাকে বৃদ্ধি করতে হবে। যত আপনি এই পজিটিভ চার্জের মান বৃদ্ধি করতে পারবেন, তত সহজে নিউক্লিওফাইল ছুটে আসবে বিক্রিয়া করার জন্য। তাহলে এই পজিটিভ চার্জটাকে বাড়িয়ে দিলেই আপনার নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়ার হার বেড়ে যাবে। আরেকটা কথা, যেহেতু এই জেডটা এসে ব্যাক সাইড থেকে অ্যাটাক করতে শুরু করেছে, এখানে আপনাকে ছোট্ট ছোট গ্রুপ থাকতে হবে। যতটা পারবেন ছোট ছোট গ্রুপ রাখার চেষ্টা করবেন। যদি বড় গ্রুপ রেখে দেন, তাহলে ওই নিউক্লিওফাইল সহজে অ্যাটাক করতে পারবে না। তাহলে এই নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়ার যে হার, সেটা দুটোর ওপর ডিপেন্ড করে। একটা হচ্ছে কার্বনের ওপর থাকা ওই পজিটিভ চার্জ, মানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট হচ্ছে কিনা ওটার ওপর। আরেকটা হচ্ছে ওই কার্বনের সাথে যুক্ত থাকা বাল্কি গ্রুপ নাকি ছোট গ্রুপ, তার উপর। এর কারণে মনে রাখবো আমরা, অ্যালডিহাইডস যারা হয়, অ্যালডিহাইডস আর মোর রিঅ্যাক্টিভ, বেশি সক্রিয়, মোর রিঅ্যাক্টিভ দেন কিটোন। অ্যালডিহাইডগুলো বেশি সক্রিয় হবে কাদের থেকে? কিটোনের থেকে। কোন বিক্রিয়ায়? নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়ায়।
কেন স্যার এটা কেন হয়? রিজনটা বুঝুন। আমি একটা অ্যালডিহাইড নিলাম, ধরুন সাপোজ CH3 COH, এটা অ্যাসিড অ্যালডিহাইড, আর আমি একটা নিলাম কিটোন। এবার দেখুন, কম্পেয়ার করুন, এর মাথায় প্রথম থেকে ডেল্টা পজিটিভ, এর মাথায় প্রথম থেকে ডেল্টা নেগেটিভ, এর মাথায় ডেল্টা পজিটিভ, এর মাথায় ডেল্টা নেগেটিভ থাকে। এবার আপনি বুঝুন, আপনি যদি বাল্কি গ্রুপ নিয়ে তুলনা করেন, দেখুন তো এখানে আছে একটা বড় গ্রুপ মিথাইল, আর একটা তো আপনার সব সময়ের হাইড্রোজেন হবেই, নাহলে আপনার অ্যালডিহাইড হবে না, এটা তো সবসময় মাস্ট থাকবে। কিন্তু আপনার কিটোন হতে গেলে দুটোইকে গ্রুপ হতে হবে, সেটা হাইড্রোজেন বাদ দিয়ে যে কোনো গ্রুপ। আচ্ছা বলুন তো, আপনার হাইড্রোজেন ছোট অ্যাটম নাকি এর থেকেও আরও কোনো ছোট অ্যাটম আছে? সব থেকে অ্যাটম হচ্ছে ছোট হাইড্রোজেন, যেটা আপনি শুধু অ্যালডিহাইডেই পাবেন, কিটোনে তো সম্ভব নয় স্যার। ওই কার্বনিল কার্বনটার সাথে হাইড্রোজেন যুক্ত থাকতে পারবে না কিটোনে। তাহলে এই কারণে অ্যালডিহাইড সব থেকে আগে অংশগ্রহণ করবে, কারণ এখানে যখন নিউক্লিওফাইল আসবে, এই যে একটা ছোট্ট অ্যাটম দেওয়া আছে, ফলে ওর সাথে স্টেরিক কম হবে, তো এখানে গিয়ে সহজে অ্যাটাক করবে। আর যখন এখানে নিউক্লিওফাইল আসবে, এই দুটো বাল্কি গ্রুপ থাকার কারণে এটা বিক্রিয়া করতে কিছুটা বাধাপ্রাপ্ত হবে। এটা একটা কারণ। পরের কারণ শুনুন, পরের কারণ হচ্ছে এই পজিটিভ চার্জ। আমি বলেছিলাম যে এই পজিটিভ চার্জটা আপনি যত বাড়াতে পারবেন, তত নিউক্লিওফাইল সহজে আক্রমণ করতে আসবে। আপনি কিটোনের দিকে তাকান, এখানে আপনার দুটো মিথাইল গ্রুপ আছে, তো দুটো গ্রুপই হচ্ছে ইলেকট্রন দানকারী গ্রুপ, ইলেকট্রন দান করবে। দান করলে পজিটিভ চার্জের মান তো কমে যাবে, মানে ইলেকট্রন ঘাটতি কমে যাবে। স্যার ইলেকট্রন ঘাটতি যদি কমে যায়, তাহলে নিউক্লিওফাইল কি আর সহজে আক্রমণ করতে যাবে? না, যাবে না সহজে। অ্যালডিহাইডের মধ্যে দেখুন, যে কার্বনটা আছে তার মাথায় পজিটিভ চার্জ তো আছে, কিন্তু এখানে একটা মাত্র ডোনেটিং গ্রুপ আছে, তাহলে এখানেও এই ডেল্টা পজিটিভের মান কমবে, কিন্তু কিটোনে যতটা কমে তার থেকে কম কমবে। এখানে দুটো গ্রুপ দান করছে, এখানে একটা গ্রুপ দান করছে, ফলে এখানে বিক্রিয়াটা ভালো হবে। মানে আপনার দুদিক থেকেই অ্যালডিহাইড সবার আগে, বাল্কি গ্রুপও কম আছে, প্লাস ওখানে ইলেকট্রন দানকারী গ্রুপের সংখ্যাও কম আছে। এই জন্য অ্যালডিহাইডগুলো বেশি সক্রিয় হয় নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়ার প্রতি। বলুন, বুঝতে পেরেছেন? ওকে, নেক্সট, পরের পার্টে আসা যাক। এবার একটা কোশ্চেন নিয়ে আলোচনা করা যাক। এই যে টপিকটা বোঝালাম, তার কিছু কোশ্চেন, কয়েকটা কোশ্চেন বলি। আপনাকে দেয়া হলো পরীক্ষায় CHO অ্যালডিহাইড থাকলো, আপনার এদিকে থাকলো NO2 গ্রুপ। যৌগগুলো দেখতে খুব বড় বড় মনে হবে অর্গানিকের, কিন্তু আসলে একটু ভেঙে দেখলে কিছু থাকবেন, কিছু নেই ওর মধ্যে। এখানে দেওয়া থাকলো COH, এখানে থাকলো আপনার OCH3। এবার আপনি বলুন, এই তিনটে যৌগের নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়ার ক্রম কি হবে? বলুন দেখি, এই নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়ার ক্রম কি হবে? বলুন। হুম, ইলেকট্রোফিলিসিটি, নিউক্লিওফিলিসিটি নয়, ইলেকট্রোফিলিসিটি। হুম, বলুন। না না, আপনি বললেন নিউক্লিওফিলিসিটি বাড়বে, ওটার ইলেকট্রোফিলিসিটি বাড়বে। হুম 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 হুম। ইলেকট্রন দানকারী গ্রুপ আছে। হুম, কমে যাবে। হুম, গুড গুড, ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখুন, এই যে NO2 গ্রুপটা, এটা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। দেখুন এইগুলো আমরা প্রথমে পড়েছিলাম ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার, কতটা কাজে লাগছে বুঝতে পারছেন? এই জন্য অর্গানিকটা কি বলুন তো, আপনি যদি ইনিশিয়াল পার্টগুলোকে ঠিকঠাক করে বুঝে থাকেন, পরের টপিকগুলো অনায়াসে হয়ে যাবে। কিন্তু আপনারা যদি এই বেস চ্যাপ্টার, যেটা যেটা জিওসি চ্যাপ্টার বলি, বা হাইড্রোকার্বনের যে টপিকগুলো থাকে, ওগুলো যদি ঠিকঠাক করে না বুঝি, তাহলে এগুলো ঠিকঠাক করে হবে না। তাহলে এখানে দেখুন, এই কার্বনটার মাথায় আপনার পজিটিভ চার্জ তৈরি করতে হবে। যত আপনি পজিটিভ চার্জের মান বৃদ্ধি করতে পারবেন,
ততই আপনার নিউক্লিওফাইল সহজে আক্রমণ করতে আসবে। তাহলে এই যে NO2 গ্রুপ দেওয়া আছে, এটা ইলেকট্রন উইথড্র করার জন্য এখানে ডেল্টা পজিটিভের মান বৃদ্ধি পাবে। আচ্ছা, এখানে যে লাস্ট যে যৌগটা আছে এর মধ্যে আছে আপনার ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। এটা হচ্ছে আপনার ইলেকট্রন উইথড্রয়িং, এটা হচ্ছে ইলেকট্রন ডোনেটিং। স্যার ডোনেট করলে কি করবে? এখানে যে পজিটিভ চার্জ ছিল এটা তো কমে যাবে, ইলেকট্রনের ঘাটতি ও নিজে থেকেই কমিয়ে দিচ্ছে। তাহলে এখানে যখন নিউক্লিওফাইল আসবে সহজে অ্যাটাক করবে না। তাহলে অর্ডার কি হবে? এটা বেশি, তারপরে এটা, এটা হবে অর্ডার। তো এইগুলোর কথা আমাদেরকে সবাইকে মনে রাখতে হবে, প্রসেসগুলো। নেক্সট পরের পার্টে চলুন। এবার আমরা করছি স্পেসিফিক নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়ার কথা পড়ব। যেমন প্রথমে আমরা পড়ব অ্যালডিহাইড এবং কিটোনের সাথে HCN এর বিক্রিয়া, HCN এর বিক্রিয়া। আচ্ছা, এই H প্লাস একে ভাঙলে H প্লাস আর CN মাইনাস পাবো। তো এটাই হচ্ছে আমাদের নিউক্লিওফাইল। তাহলে আমরা যদি যে কোনো একটা অ্যালডিহাইড নিতে পারি অর কিটোন, তাই কমনভাবে আমি এটা লিখে নিলাম আর CHO। তো এখানে যখন আমরা HCN নিয়ে আসবো, তাহলে এই যে CN মাইনাস, এটা ব্যাক সাইড থেকে অ্যাটাক করবে, এই বন্ধনটা খুলে যাবে। তাহলে এখানে আপনি কি পাবেন? এর সাথে একদিকে আপনার CN যুক্ত হবে আর একদিকে আপনি O মাইনাস পাবেন। লাস্টের স্টেপে কি হবে? এই যে H প্লাসটা পড়েছিল ওটাকে নিয়ে এসে যুক্ত করে দেবেন, তাহলে অ্যাডিশন হয়ে গেল আপনার। তাহলে আর সি এইচ, এদিকে আসবে আপনার CN, এদিকে আসবে আপনার OH। এই যে যৌগটা তৈরি হলো একে বলা হয় সায়ানোহাইড্রিন। এই সিনের সাথে বিক্রিয়া করলে কি হয়? সায়ানোহাইড্রিন যৌগ তৈরি হয়, সায়ানোহাইড্রিন। এবার আপনাকে বিক্রিয়াতে এই স্টেপটাকে একটু ইলাবোরেট করবে। কিভাবে? আপনাকে বলা হবে এইখানে আমরা আর্দ্র বিশ্লেষণ করব, তাহলে কি পাবো? এখানে একটা শর্ট পার্ট আপনাকে জানতে হবে। যেখানে আপনি CN দেখতে পাবেন, এই CN কে যদি আর্দ্র বিশ্লেষণ করা হয় সর্বদা সেখানে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়। CNটা COOH কনভার্ট করে হয়ে যায়। অর্থাৎ এটা হবে আপনার COOH, এটা চলে আসবে, H ছিল থাকবে, এটা OH। এটা আপনি মনে রাখতে হবে, CN কে আর্দ্র বিশ্লেষণ করলে COOH হয়ে যায়। তাহলে পরীক্ষায় আরেকটা কোশ্চেন এখানে যদি আমরা করতে চাই, CH3, এটাই বেসিক্যালি পরীক্ষায় কোশ্চেন হয়। এখানে আপনাকে দেওয়া হলো HCN। তাহলে সিমিলারলি বিক্রিয়াটা করুন, কি হবে? ফার্স্টে CN মাইনাসটা এসে এই কার্বনে অ্যাটাক করবে, এইটা ভেঙে যাবে, বন্ধনটা পাই বন্ধন। তাহলে এখান থেকে আমি পাচ্ছেন CH3C, এখানে চলে আসলো CN, এদিকে আসলো H, এদিকে থাকবে আপনার OH, মানে Hটা যুক্ত করে দিয়েছি। শেষে যদি আপনাকে H2O প্লাস মানে আর্দ্র বিশ্লেষণ করতে বলা হয়, তাহলে CNটা COOH হবে। এখন বলুন দেখি এই যৌগটার কি নাম হবে যেটা তৈরি হচ্ছে? এটা কিন্তু আপনারা আগে পড়েছেন। এই যৌগটার কি নাম? হ্যাঁ, এবং এটা আলোক সক্রিয়, অপটিক্যালি অ্যাক্টিভ, আমরা পড়েছি এগুলো। তাহলে এটা হবে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড, এর মধ্যে একটা কাইরাল কার্বন আছে, এটা আলোক সক্রিয়। এই পুরনো কথাগুলোকে আমাদের মনে রাখতে হবে। আলোক সক্রিয় মানে পরীক্ষায় কোশ্চেন দেবে, আপনাকে প্রোডাক্টের সম্পর্কে বলে দেবে, বলবে এখানে যে প্রোডাক্টটা তৈরি হয় সেই যৌগটা কি হবে এবং তার আলোক সক্রিয়তা সম্পর্কে কি জানো বলো। বলবে আলোক সক্রিয় হবে, আলোক নিষ্ক্রিয় হবে, মেসোযৌগ হবে, এরকম অপশন থাকবে। নেক্সট পরের বিক্রিয়াতে যাওয়া যাক। আচ্ছা, গ্রিগনার বিকারকের বিক্রিয়া এখানে আমরা আর পড়বো না, কারণ আগের ক্লাসে আমরা যখন অ্যালকোহলের প্রিপারেশন পড়েছিলাম সেখানে অলরেডি আমরা কিন্তু পড়ে নিয়েছি, তো এখানে আমরা এটা পড়বো না। একই বিক্রিয়া। এবার আমরা পড়বো অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া, ROH, অ্যালকোহল, অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া। স্যার এই বিক্রিয়ায় কি হয়? না, এই বিক্রিয়াতে আমাদের
অ্যাসিটাল এবং হেমি অ্যাসিটাল এই যে যৌগগুলো এখানে পাওয়া যাবে। তো ফার্স্টে আমরা নেব এক অণু অ্যালকোহল। তো আপনি এটাকেও সেই আগের মতো করে সহজ করে ভাঙবেন, আর প্লাস এটাকে করবেন মাইনাস, এটা করবেন এইচ প্লাস, এভাবে ভাঙার চেষ্টা করবেন। এই মাইনাসটা গিয়ে এই আর কার্বনকে অ্যাটাক করবে, এই বন্ধনটা খুলে যাবে, তাহলে এটা হবে সি এইচ, এটা আসবে আপনার ও আর, এটা হবে ও মাইনাস, পরে কি হবে ওই এইচ প্লাসটা এসে যুক্ত হয়ে যাবে, ও আর আসবে এখান থেকে ও এইচ হয়ে যাবে। তো এই যে যৌগটা পেলাম এটার নাম হয় হেমি অ্যাসিটাল, এটা মনে রাখতে হবে। হেমি অ্যাসিটাল, একটা অ্যালকোহল যুক্ত হলে বলা হয় হেমি অ্যাসিটাল। পরে এটাকে আমরা আরে কোনো অ্যালকোহল যুক্ত করতে পারি, এখানে জল বাদ চলে যায়, ডিহাইড্রেশন। কিভাবে হবে এটা? এখান থেকে আপনার বাদ যাবে ওএইচ, এখান থেকে বাদ যাবে আপনার এইচ, এই দুটো থেকে জল বাদ যাবে, এই মাইনাসটা গিয়ে ওই কার্বন অ্যাটাক করে দেবে, তাহলে আপনি পাবেন এটা, এটাও হবে ও আর, এটাও দেখুন এটাও হয়ে যাবে ও আর। তো একে বলা হয় অ্যাসিটাল। তাহলে আগে হবে হেমি অ্যাসিটাল, পরে হয় অ্যাসিটাল, এটা মাথায় রাখতে হবে। তাহলে যদি আমাকে এরকম একটা বিক্রিয়া দেয়, ধরুন আপনাকে বলা হলো এখানে বেনজালডিহাইড আছে, আপনাকে বলা হলো এখানে ইথানল দেওয়া হয়েছে C2H5OH, এটা এক্সেস পরিমাণেই দেওয়া আছে, তাহলে আপনার প্রোডাক্ট কি হবে বলুন দেখি? কি প্রোডাক্ট হবে বলুন? তাহলে এখানে যে দু অণু ইথানল এটা যুক্ত হবে এখানে, তাহলে আপনি এখানে ভেঙে লিখে ফেলুন। এখানে আপনার এইচটা তো পড়ে থাকবে, এর সাথে আপনার কি আসবে, O C2H5 একটা আসবে, আরও একটা আসবে O C2H5, এইটা হবে অ্যান্সার, এটা হবে অ্যাসিটাল যৌগ। দু অণু অ্যালকোহল সবসময় যুক্ত হবে। নেক্সট পরের যে বিক্রিয়াগুলো আমরা পড়বো, অ্যামিনের যে ডেরিভেটিভগুলো আছে সেইগুলোর সাথে বিক্রিয়া পড়বো আমরা। এইটা হচ্ছে আমাদের, সেটা অ্যালডিহাইড কিটোন সবার সাথে একই কমন বিক্রিয়া, এদের সাথে আমরা অ্যামোনিয়াম এর বিক্রিয়া করতে পারি, অ্যামোনিয়া। পরে আমরা করতে পারি, একটা বিক্রিয়া জানলে আপনি সবগুলো করতে পারবেন, হাইড্রক্সিল অ্যামিনের বিক্রিয়া করতে পারি। পরে আমরা হাইড্রাজিন NH2NH2 এর সাথে বিক্রিয়া করতে পারি। পরে আমরা ফিনাইল হাইড্রাজিন, অর্থাৎ বেঞ্জিনের সাথে থাকবে ওই গ্রুপটা NH NH2, এটা হচ্ছে ফিনাইল হাইড্রাজিন। পরে আমরা করতে পারি যেটাকে বলা হয় ডিএনপি, 2,4-DNP বলা হয়, NH NH2, এর 2 নম্বর পজিশনে থাকবে NO2, এখানে থাকবে NO2, এটা হচ্ছে 2,4-DNP বলা হয়, 2,4-DNP, ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজিন। আর লাস্টে থাকে সেমি কার্বাজাইড, তো সেমি কার্বাজাইড দিয়ে আপনার পরীক্ষায় কোশ্চেনটা থাকতে পারে, NH2 NH CO NH2, এর কারণ আছে কেন থাকবে। তো প্রত্যেকটা থেকে আলটিমেট কি হয়, জল বাদ যায়, দিয়ে আপনি প্রোডাক্ট লিখতে পারবেন এক ধাপের মাধ্যমে। তো দেখুন কিভাবে হয়, একটা প্রসেস আমি করে দিচ্ছি, বাকিটা সবগুলো আপনি করতে পারবেন। এভাবে আপনি কি করবেন, ভেঙে লিখে ফেলবেন আমি যেভাবে করছি। অ্যামোনিয়ার দুটো হাইড্রোজেন এই অক্সিজেনের দিকে রেখে দিন, তাহলে আপনি কি করবেন,
এখান থেকে এটা জল বাদ দিয়ে দেবেন জাস্ট ডিরেক্টলি। দিলে আপনি এখান থেকে কি যৌগ পাবেন? আর সি এইচ, এদিকে আসবে ডবল বন্ড এনএইচ। এই যে যৌগটা আমরা পেলাম এর নাম কি? একে বলা হয় ইমিন যৌগ, ইমিন বলা হয়। আচ্ছা, পরে দেখুন আছে হাইড্রক্সিলেমিন। এটা আপনি কিভাবে করবেন বিক্রিয়াটা? সিমিলারলি দেখুন, আর সিও, এদিকে আপনি এইচ দিন, এদিকে আপনি ওই যে NH2 আছে না, এই যে হাইড্রোজেন, ওটাকে আপনি এর দিকে রাখুন, এদিকে আপনি ওইচ রেখে দিন। তাহলে এখান থেকে আপনার জল বাদ চলে যাবে। তাহলে আপনার প্রোডাক্ট হবে আর সি ডবল বন্ড, এদিকে আসবে এইচ, এদিকে আসবে এন ওয়ার ওইচ। এটা হয়ে যাবে আপনার অক্সিম যৌগ হয়ে যাবে। তাহলে প্রতিটার ক্ষেত্রে দেখুন আপনার দুটো করে হাইড্রোজেন আছে, দেখুন এইটা, এটা বাদ যাবে প্রত্যেকের। এবার লাস্টের স্টেপটা আমি দেখিয়ে দিচ্ছি, লাস্টে যেটা সেমি কার্বন, কেন এটাই পরীক্ষায় থাকলে ভুল হয় বেসিক্যালি। কারণ আপনার এদিকেও NH2 আছে, এদিকেও NH2 আছে, আপনি কোনটা বাদ দেবেন সেটা বলে দিচ্ছি শুনুন। দুটো কিন্তু বাদ দেওয়া যায় না। দেখুন, এই যে নাইট্রোজেন অ্যাটমটা আছে এর পাশে দেখুন সিও গ্রুপ আছে, এটা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইলেকট্রন টেনে নেওয়ার গ্রুপ। তো এখানে নাইট্রোজেনটা কিন্তু বিক্রিয়া করতে যাবে না, আপনার আসবে এই নাইট্রোজেনটা, যেটা দূরে আছে ওটা চেষ্টা করবেন। তাই জন্য এখানে প্রোডাক্ট আপনি কিন্তু একদিকেই লিখতে পারবেন, দুদিকে করতে পারবেন না। NH CO NH2 এইটা করতে হবে আপনাকে, আপনি এর অপোজিটটা কিন্তু লিখতে পারবেন, মানে এই নাইট্রোজেন দিয়ে অ্যাটাক করাতে আপনি পারবেন না, আপনাকে এই বিক্রিয়াটাই করতে হবে। আর সি এইচ ডবল বন্ড এন, NH CO NH2, এটা হয়ে যায় সেমি কার্বাজোন তৈরি হয়ে যায়। তো প্রোডাক্ট আপনাকে এটাই লিখতে হবে, যেন আপনার এই NH2 গ্রুপটা, যেটা আপনার CO গ্রুপের সাথে যুক্ত আছে, কিটো গ্রুপের সাথে, সেটা যেন দূরেই থাকে, এটাই আপনাকে সবসময় করতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে সেমি কার্বাজাইড থেকে সেমি কার্বাজোন। আচ্ছা, নেক্সট যেটা 2,4-DNP, যেটা এই যে ডিএনপি টেস্ট বলা হয়। স্যার এই ডিএনপি টেস্ট দিয়ে কি করা হয়? না, এই যে ডিএনপি টেস্ট দিয়ে আমরা অ্যাকচুয়ালি জানতে পারি যৌগের মধ্যে কিটো গ্রুপ আছে কিনা, মানে অর্থাৎ অ্যালডিহাইড, অ্যালডিহাইড অর কিটোন দুটোকেই শনাক্তকরণ করা হয়। এই অ্যালডিহাইড এবং কিটোন, এটাকে আমরা শনাক্তকরণ করতে পারি, শনাক্তকরণ করার জন্য আমরা ডিএনপি টেস্ট করে থাকি। সেখানে কখনো পিঙ্ক কালার বা ইয়েলো কালারের কিছু যৌগ তৈরি হয়, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম যৌগ তৈরি হয়। আচ্ছা, ঠিক আছে, চলুন আজকে আমরা এই পর্যন্তই রাখলাম। আমরা পরের ক্লাসে অ্যালডিহাইড কিটোনের আর কিছু বিক্রিয়া থাকলো যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে, যেমন টলেন্স বিকারক, ফেলিং দ্রবণ, সেগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো। আজকে আমরা এই পর্যন্ত পড়লাম। তো আপনারা অ্যালকোহল, ইথার আর এদিকে অ্যালডিহাইড যতটা বললাম এটা ভালো করে রিভিশন করবেন। চলুন, সবাইকে গুড নাইট।